আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাইরোজ মাইশা, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এখন বিসিএস এর পোস্টিং হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কর্মরত আছি। আর তোমাদের জন্য আপু আছে জিওলজির সিনিয়র লেকচারার হিসেবে মেডিকোতে। ওকে, আজকে আমরা যে লেকচারটা নিয়ে এসেছি সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছ, মানবদেহের প্রতিরক্ষা। টু বি ভেরি অনেস্ট, তোমাদের জুওলজিতে মানবদেহ রিলেটেড কোনো অংশই আসলে বাদ দেওয়ার সুযোগ নেই। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো, আপু পুরো জুওলজি বইটাই তো অলমোস্ট পুরোটাই মানবদেহ। অ্যান্ড যেহেতু তোমার সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সুতরাং তুমি ডাক্তার হতে যাচ্ছ ইনশাআল্লাহ, এবং ওই ক্ষেত্রে আসলে তোমাকে মানে মানবদেহের কোনো অংশ বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই। এবং এই প্রতিরক্ষার জিনিসটা সত্যি বলতে আজ থেকে বেশ কয়েক বছর আগে ছিল না। 2014 সাল পর্যন্ত প্রতিরক্ষা চ্যাপ্টারটা ছিল না এই জুওলজি বইতে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তুমি যখন ডাক্তারি লাইনে চলে এসছো, তখন এই প্রতিরক্ষার বেসিকটা অ্যাজ এ ডক্টর পড়াশোনাটা তখন অনেক কঠিন হয়ে যায়। এই জন্য পরবর্তীতে এই বায়োলজি বইতে, অর্থাৎ জিওলজি বইতে, এই চ্যাপ্টারটাকে অ্যাড করা হয়েছে। সুতরাং তুমি বুঝতেই পারতেছো, তুমি যদি এখন অর্থাৎ আজকে এই চ্যাপ্টারটার একটা ভালো বেসিক নিয়ে যেতে পারো, তুমি ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাওয়ার পর এই রিলেটেড জিনিস তোমার বুঝতে কষ্ট হবে না, বা তুমি অন্য 8-10টা মানুষের চেয়ে খুব দ্রুত বুঝতে পারবা। কারণ এটা ইন দ্য লং রান তোমার লাগবেই। এটা ইন দ্য লং রানের কথা বলছি। আপু নগদের কথা বলেন, নগদের কথা হচ্ছে এখান থেকে প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতেছে, সুতরাং এটাকে অমিট করার কোনো সুযোগ আসলে নেই। ঠিক আছে, এবার চলে আসো আপু, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কোন কোন অংশকে বেশি ফোকাস করব। অলরেডি যারা ইন্টার লাইফে এই চ্যাপ্টারটা একটু হলেও পড়েছ, তোমরা দেখবা যে এখানে প্রতিরক্ষার 3টা স্তরের কথা বলা আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। সেইখানে প্রথম এবং দ্বিতীয় স্তরের এক্সাম্পলগুলো থেকে বেশ প্রশ্ন আসতে দেখা গিয়েছে। চ্যাপ্টারের শেষ দিকে গিয়ে আমরা একটু ভ্যাকসিন নিয়ে পড়াশোনা করব। ভ্যাকসিন থেকে বেশ প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আমাদের অ্যান্টিবডির গঠন, কয় রকমের অ্যান্টিবডি আছে, এই রিলেটেড কিছু প্রশ্ন আসতে দেখা গিয়েছে। সুতরাং মূল ফোকাস বলতে গেলে এই 3টা টাইপের অংশ থেকে প্রশ্ন বেশি আসে, তবে আমরা কোনো কিছুই স্কিপ করব না। গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কিন্তু বাকি জিনিসগুলোও পড়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না, আমরা পড়া স্টার্ট করে দিচ্ছি। একদম শুরুতেই তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আপু প্রতিরক্ষা যে বলতেছেন এটা আসলে কি? এটা হচ্ছে একটা ডিফেন্স। মানে তুমি নিশ্চয়ই চাও না যে তোমার বডির ভিতরে একটা ব্যাকটেরিয়া ঢুকে পড়ুক, একটা ভাইরাস ঢুকে পড়ুক, একটা জীবাণু ঢুকে পড়ুক, তুমি চাচ্ছ না। এখন এক হতে পারে যে তুমি তাকে ঢুকতেই দিতে চাচ্ছ না, এটা এক ধরনের ডিফেন্স। আরেক রকম ডিফেন্স হচ্ছে এটা তোমার বডিতে ঢুকে গিয়েছে, এখন তুমি চাচ্ছ না এটাকে নিয়ে সাফার করতে, তুমি চাচ্ছ এটাকে মেরে ফেলতে, তুমি চাচ্ছ এটাকে তোমার বডি থেকে বের করে দিতে। তাহলে সেটা হচ্ছে আরেক টাইপের ডিফেন্স। এই পুরো অংশটাকে, পুরো জার্নিটাকে আমরা আসলে বলবো মানবদেহের প্রতিরক্ষা। যেমন তুমি এখানে একটু দেখতে পারো যে যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অণুজীব, বিষাক্ত রাসায়নিক পদার্থ, এগুলোর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে, সেই রক্ষাটা 2 রকম হতে পারে। ওই যে বললাম, ঢুকতেই দিব না, ঢুকে গেলে আমি তোমাকে মেরে টেরে বের করে দেওয়ার চেষ্টা করব। এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের ইমিউনিটি বা অনাক্রম্যতা বা প্রতিরক্ষা। ঠিক আছে, চলো আমরা হচ্ছে একটু ইমিউনোলজি নিয়ে জানি। আমরা জানি সব লজি মানে হচ্ছে ওই রিলেটেড পড়াশোনা, মানে হচ্ছে তুমি ইমিউনিটি নিয়ে যেখানে পড়াশোনা করবে সেটাই হচ্ছে আমাদের ইমিউনোলজি। এখন এই জায়গাতে 2-একটা ওয়ার্ড তোমার জানা দরকার। হোয়াট ইজ অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিবডি, বা হোয়াট ইজ ফরেন বডি। ব্যাপারটা হচ্ছে দেখো, মানে ওরা আমার জন্য অপরিচিত, আমি চিনি না এমন যে কোনো কিছুকেই ওরা অ্যান্টিজেন বলতে চাচ্ছে, এমন যে কোনো কিছুকেই তারা ফরেন পার্টিকেল বলতে চাচ্ছে, অর্থাৎ আমার দেহ চেনে না। তাহলে না চিনলে সেটাকে সে ক্ষতিকর মনে করবে, এবং ওই রকম অচেনা কোনো জিনিসকে আমরা ঢুকতে দিতে যাব না। একদম সহজ বাংলায় যদি আপু তোমাকে বলি, তাহলে ঘটনাটা অনেকটা এইরকম। ঠিক আছে, এবং আমাদের মোটামুটি প্ল্যান কি দেখো, বাইরের কোনো অবাঞ্ছিত বস্তুকে আমরা ঢুকতে দিতে চাই না, ঢুকে গেলে আমরা এটাকে শনাক্ত করতে পারি, শনাক্ত করার পর আমরা তাড়াতাড়ি করে দ্রুত ও কার্যকরভাবে দেহ থেকে ওইটাকে বের করার জন্য কাজ করতে থাকি। তাহলে ওই যে আপু তোমাকে বললাম, টোটাল প্রসেসটা ঢুকতে না দেওয়া, ঢুকে গেলে মারা, মেরে তারপর সেটাকে বের করে দেওয়া, ইন টোটাল এটা হচ্ছে আমাদের ইমিউনোলজি পড়াশোনাটা। ঠিক আছে, আচ্ছা এবার আসো আপু, এই ইমিউনিটি রক্ষা করার জন্য আমাদের দেহে আসলে কি আছে, মানে কারা কারা এই কাজটা করে। যেমন আমরা জানি রক্ত সংবহনের জন্য আমাদের দেহে হৃৎপিণ্ড আছে, তাই না? আমরা জানি যে আমাদের স্নায়ুবিক নিয়ন্ত্রণের জন্য আমাদের দেহে মস্তিষ্ক আছে, আমাদের স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ড আছে। তার মানে প্রত্যেকটা জিনিসের জন্য ইন্ডিভিজুয়াল অর্গান থাকা উচিত। তাহলে আপু আমাদের এই ইমিউনিটির জন্য কি কি আছে আমাদের দেহে, তাহলে আমাকে জানতে হবে কিছু ইমিউনিটি দেয় এরকম অঙ্গ কে কে। অঙ্গের ইউনিট কি, অঙ্গ থেকে ছোট হলে কি পাবো আমরা? টিস্যু পাবো, টিস্যুর মধ্যে আরও ঢুকলে কি পাবো?
কোষ পাবো। তার মানে আমরা বড় দাগে কিছু অঙ্গের নাম জানবো এবং তারপরে কিছু কোষের নাম জানবো যে একদম ইউনিট স্পেসিফিক ওয়েতে কে কে প্রতিরক্ষাটা দেয়। তাহলে চলো আগে প্রথমে শিখে নিব আমাদের ইমিউনিটি দেয় এরকম অঙ্গ কী আছে। টোটাল 10টা অঙ্গ আছে, ঠিক আছে। এই 10টা অঙ্গ যেমন এখানে থাইমাস গ্রন্থি, অ্যাডিনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, রক্তনালী, অস্থিমজ্জা। আমরা যদি পরের স্লাইডে যাই, একসঙ্গে 10টাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। এই 10টা একসাথে আমরা মনে রাখার জন্য একটা বাক্য ব্যবহার করব। বাক্যটা হচ্ছে অনেকটা এরকম যে আমার পটলের থালা। আমার মনে করো তুমি খুব পটল পছন্দ করো, ঠিক আছে। এখন পটল ভাজি করে রাখছে, তুমি সেই পটল ভাজিগুলো একটা প্লেটে নিয়ে বলতেছো এটা আমার পটলের থালা। তুমি আর কাউকে খেতে দিতে চাচ্ছ না। হ্যাঁ, অনেকেই থাকতে পারো যে আপা আমার পটল পছন্দ না, কিন্তু আপাতত এই পটলকে তুমি পছন্দ করে নাও এই 10টা একসঙ্গে মুখস্থ করার জন্য। ওকে, কিভাবে আমরা মনে রাখবো? দেখো, দিয়ে আমরা মনে রাখবো 2টা জিনিস, একটা হচ্ছে অ্যাডিনয়েড গ্রন্থি, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। অ্যাডিনয়েড গ্রন্থি যেটা আমাদের কানের পেছনে এই জায়গাটায় থাকছে, অ্যাডিনয়েড গ্রন্থি এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স। গেল। তারপরে দেখো আমরা পড়বো হচ্ছে আমার র দিয়ে পড়বো রক্তনালী সমূহ। তাহলে আমরা দিয়ে পড়লাম 2টা, একটা হচ্ছে অ্যাডিনয়েড, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। মুখস্থ করো, আপুর সঙ্গে সঙ্গে বলে এখনই মুখস্থ করো। দিয়ে হচ্ছে রক্তনালী সমূহ। পটলের দিয়ে দেখো 2টা জিনিস পাবা। দিয়ে পাবা প্লিহা, দিয়ে পাবা পেয়ার প্যাচেস। পেয়ার প্যাচেস বলে, এটা আমাদের ক্ষুদ্রান্তে বিদ্যমান এক ধরনের লসিকা টিস্যু, পেয়ার প্যাচেস, ঠিক আছে। দিয়ে বললাম 2টা, একটা হচ্ছে প্লিহা বা স্প্লিন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আরেকটা হচ্ছে পেয়ার্স প্যাচেস। তাহলে পটলের গেল। তারপর দিয়ে দেখো খুঁজে পাবা টনসিল, 7 নম্বর পয়েন্ট, টনসিল, ঠিক আছে। তারপর দিয়ে আমরা 2টো অংশ পাবো, দেখো সেটা হচ্ছে একটা লসিকা গ্রন্থি, একটা লসিকা নালী। একটা লসিকা গ্রন্থি, একটা লসিকা নালী। এবং থালার দিয়ে আমরা পড়বো হচ্ছে থাইমাস গ্রন্থি। দেখো একটা অংশই বাদ রয়ে গেছে না, অস্থিমজ্জা। মনে করবা কি এটাও বুঝি সরেও সরায়া একসঙ্গে। হ্যাঁ, আমার পটলের থালা, ওই সরেয়া থেকে একসঙ্গে 3টা মনে রাখার চেষ্টা করবা, অ্যাডিনয়েড, অ্যাপেন্ডিক্স এবং অস্থিমজ্জা, ঠিক আছে। এটাকে আপাতত আস্থিমজ্জা পড়তে পারো। মোট কথা হচ্ছে আমার মনে রাখতে হবে। তাহলে আমি তোমাকে আবার একটু সামারি করি। আমার পটলের থালা, আমি কেন পড়তেছি আমার পটলের থালা? আমাকে 10টা লিম্ফয়েড অর্গানের নাম মনে রাখতে হবে। এই 10টা অর্গানের নাম মনে রাখার জন্য আমার পটলের থালা। কিভাবে? বই দেখার দরকার নেই, আপুর সঙ্গে সঙ্গে বলো। সরায়া দিয়ে বা সরয় দিয়ে একসঙ্গে 3টা মনে রাখতে যাচ্ছি। কি কি? একটা অ্যাডিনয়েড গ্রন্থি, একটা অ্যাপেন্ডিক্স, একটা অস্থিমজ্জা। গেল। তারপর আমার দিয়ে আমরা পড়বো হচ্ছে রক্তনালী সমূহ। পটলের দিয়ে পড়বো 2টা, একটা হচ্ছে আমার প্লিহা বা স্প্লিন, আর একটা পড়বো হচ্ছে আমাদের পেয়ার্স প্যাচেস। তারপর আসো দিয়ে টনসিল। তারপর আসো হচ্ছে গিয়ে ল দিয়ে হবে 2টা, একটা হবে হচ্ছে লসিকা গ্রন্থি, একটা লসিকা নালী। বাকি থাকলে শুধু থালা দিয়ে হচ্ছে থাইমাস। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। তাহলে টোটাল 10টা অর্গান আপু তোমাকে পড়ালাম। আমার পটলের থালা, এটা অবশ্যই মনে রাখতে হবে। ভিতর থেকে এমনি একটু রিডিং দিয়েও কিন্তু নামগুলা ভুলে যাওয়া যাবে না। এই যে দেখো, মাজেদা ম্যাডামের বইও আছে বেশ কতগুলা, থাইমাস, অস্থিমজ্জা, লসিকা নালী, লসিকা গ্রন্থি, প্লিহা, টনসিল, অ্যাপেন্ডিক্স, সবগুলাই কিন্তু আজমল স্যার কভার করেছে। সুতরাং তোমার জন্য নতুন কিছু নেই। তারপরেও স্লাইডে আমরা এটা অ্যাড করে দিয়েছি যে একটু মাজেদা ম্যাডামের বইয়ের ফ্লেভারটাও তুমি পেয়ে গেলা। দেখি ঝটপট এবার অ্যান্সার করতে হবে। এতবার করে বললাম, নিশ্চয়ই এই প্রশ্ন এখন আর কারো ভুল হওয়ার কথা না, তাই না? নিম্নের কোনটি মানবদেহের লিম্ফয়েড অঙ্গ নয়? আমার পটলের থালা কোথাও কি যকৃৎ ছিল না। তাহলে এইটা হচ্ছে আমাদের লিম্ফয়েড অর্গান না। ওকে, চলে আসো পরের স্লাইড। আপু বলেছিলাম যে আগে আমাদেরকে অঙ্গ জানতে হবে, তারপর আমরা আরেকটু ইউনিফিকেশন করব, আরও ছোট জায়গায় যাব। অর্থাৎ আমাদেরকে এখন কিছু কোষের নাম জানতে হবে। কোষ আছে 6 রকম। লিম্ফোসাইটের ভিতরে টাইপ আছে, টি কোষ, বি কোষ, ন্যাচারাল কিলার কোষ। তোমাদের রক্তের চ্যাপ্টারে ক্লাস হয়েছে, রাইট? আপুই নিয়েছিলাম খুব সম্ভবত। ওই রক্তের চ্যাপ্টারে দেখবা বি কোষ, টি কোষ, ন্যাচারাল কিলার কোষ, এগুলা ওইখানেও লিম্ফোসাইটের ক্লাসিফিকেশনে ছিল। তাহলে আমরা লিম্ফোসাইট মানে 3 রকম ভাববো, ঠিক আছে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং হচ্ছে ন্যাচারাল কিলার কোষ। তারপরে দেখো চলে আসো হচ্ছে মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। আমি তোমাকে এগুলো মনে রাখার জন্য ছন্দ দিব, কিন্তু আগে একটু তোমাকে চিনাই নেই যে কি কি আছে।
তাহলে মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট এটা বলেছে দুই রকম, একটা মোনোসাইট একটা ম্যাক্রোফেজ। এখন তোমার মনে হতে পারে আচ্ছা আপু দুইটা তো একই জিনিস, আমি জানতাম দুইটা একই জিনিস। যখন সে রক্তনালীতে রক্তের মধ্যে ভেসে বেড়াবে তখন সে মোনোসাইট, আর যখন সে রক্ত থেকে বের হয়ে কোনো একটা টিস্যুর ভিতরে কোনো একটা কোষের ভিতরে ঢুকে যাবে তখন তাকে আমরা বলবো ম্যাক্রোফেজ। এই মোনোসাইটটা আমার ব্রেনে ঢুকতে পারে, এই মোনোসাইট আমার যকৃতে ঢুকতে পারে, এই মোনোসাইট আমার ফুসফুসে ঢুকতে পারে। এক এক সময় ওকে আমরা এক একটা নামে ডাকবো। কিছুক্ষণ পরে এই ব্যাপারে একটা স্লাইড থাকবে, তখন আমরা বিভিন্ন অঙ্গে ম্যাক্রোফেজগুলোকে কী নামে ডাকা হয় সে ব্যাপারে পড়াশোনা করব, ঠিক আছে? আপাতত তোমাকে একটা আইডিয়া দিয়ে রাখলাম, মোনোসাইটই যখন টিস্যুতে ঢুকে যায় তখন ওর নাম ম্যাক্রোফেজ হয়ে যায়। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে এই কথাগুলো বলা আছে যে এগুলা মনোসাইটগুলা রক্তস্রোত ত্যাগ করে আমাদের বিভিন্ন টিস্যুতে ঢুকে যায়, তখন ওদের শেপ বড় হয়ে যায়, ওদেরকে ম্যাক্রোফেজ বলে। এক একটা অর্গানে এক এক নাম বলে। এখানে ছোট্ট একটা কারেকশন আছে, দেখতে পাচ্ছ যকৃতের মেসেঞ্জিয়াল কোষ লিখেছে, এটা হবে বৃক্কের। একটু পরে যখন তোমাকে একটা ছক দিব আপু, ওখানে দেখবা ঠিকই বৃক্কের মধ্যে মেসেঞ্জিয়াল কোষ আছে। আপু তাহলে যকৃতের ওটার নাম কি? ওই যে দেখো উপরে আছে, কিন্তু ওরা লিখেছে কুফার কোষ, এটাকে কাফার সেলও বলা হয়, কাফার কোষ বা কুফার কোষ যেভাবেই পড়ো সমস্যা নেই। কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই বারবার ঘুরে ফিরে তোমার আসবে, এগুলো কিন্তু বিগত বছরে আসা প্রশ্ন। যাই হোক, এই ইম্পর্টেন্ট জায়গাটা একটু পরে যখন স্লাইডে আসবে আপা আবারও বলেছি, ওখানে ইনশাল্লাহ ক্লিয়ার করব। তোমাকে আগে নামগুলো চিনিয়ে নেই। আমরা প্রথমে দেখলাম লিম্ফোসাইট, 3 রকমের লিম্ফোসাইট ছিল। তারপর দেখলাম আমরা মোনোসাইট বা ম্যাক্রোফেজ টাইপের একটা জিনিস। তারপর আমরা 3 নম্বরে পাচ্ছি গ্র্যানিউলার লিউকোসাইট। তোমাদের রক্ত চ্যাপ্টারে পড়ার কথা যে লিউকোসাইট বা শ্বেতকণিকা 2 রকমের, দানাদার অদানাদার। দানাদারগুলোকে আমরা গ্র্যানিউলোসাইট বলি। কারা ছিল? ওই যে নামের শেষে ফিল থাকবে, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ওরাই কিন্তু আমার দানাদার গ্র্যানিউলোসাইট বা দানাদার রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাগুলা, ঠিক আছে? এখানে দেখো যে নামগুলো বলা আছে, ইউসিনোফিল, বেসোফিল, ঠিক আছে? অর্থাৎ তুমি ফিল পেলেই এই ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিলগুলোকে দানাদার শ্বেত রক্তকণিকা হিসেবে মনে রাখবে, এবং ওরা কিন্তু আমার প্রতিরক্ষার একক মানে কোষ। দেখতেই পাচ্ছ। আমরা একটু পরের স্লাইডে যাই। 4 নম্বরে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাস্ট কোষ। 5 নম্বরে অনুচক্রিকা, এটাও আমাদের এক ধরনের রক্তকণিকা, ওর সম্পর্কে আমরা আগেই জেনেছি রক্ত চ্যাপ্টারে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডেনড্রাইটিক কোষ। তাহলে দেখো তোমার জন্য নতুন পড়তে হচ্ছে কিন্তু এই যে ডেনড্রাইটিক কোষটা এবং মাস্ট কোষটা, এই দুটো কোষ তোমার জন্য একটু নতুন। তাহলে তোমাকে টোটাল 6টা জিনিসের নাম মনে রাখতে হবে। ইমিউন সিস্টেমের কোষ বা লিম্ফয়েড অঙ্গের ভেতরের কোন কোন কোষ কাজ করে, কিভাবে কাজ করে, ওই কোষগুলোর নাম মনে রাখার জন্য 6টা জিনিসের নাম মনে রাখতে হবে। এবার আসো আপু 6টা কীভাবে মনে রাখবো? এই 6টা মনে রাখার জন্য তুমি একটা কথা লিখবা, সেটা হচ্ছে ল্যামডা। তোমরা ওই যে পড়ছো না আলফা, বিটা, ল্যামডা, এগুলো পড়ছো না ফিজিক্সে? তাহলে আমরা লিখতেছি ল্যামডা আগে ল্যামডা পড়তে হবে, ঠিক আছে? আলফা বিটা পরে আগে ল্যামডা পড়তে হবে। কেন? দেখো, এল ফর লিম্ফোসাইট, ঠিক আছে? তোমরা চাইলে ছোট ছোট করে লিখে রাখতে পারো, এল ফর লিম্ফোসাইট, ঠিক আছে? তারপর ম দিয়ে হচ্ছে মোনোসাইট, ম্যাক্রোফেজ, ওই অংশটা, ঠিক আছে? মনোনিউক্লিয়ার কোষ, শুধু আপু মনোনিউক্লিয়ার কথাটা লিখে রাখলাম, হ্যাঁ? তার মানে এর আন্ডারে মোনোসাইটও থাকতে পারে, এর আন্ডারে ম্যাক্রোফেজও থাকতে পারে, ঠিক আছে? ল্যামডা, ডা দিয়ে হচ্ছে ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে? ডেনড্রাইটিক কোষ। তারপর আসো গ দিয়ে আমরা পড়বো হচ্ছে গিয়ে গ্র্যানিউলার কোষ। গ্র্যানিউলার কোষ কারা? কি পড়িয়েছিলাম? দানাদার যে কোষগুলো থাকবে, ঠিক আছে? গ্র্যানিউলার কোষ মানে হচ্ছে ওই যে তোমার ইউসিনোফিল, বেসোফিল এবং হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কি কি কাভার হয়েছে। ডেনড্রাইটিক কোষ কাজ, ও আচ্ছা ম দিয়ে কিন্তু আমাদের আরেকটা ছিল মনোনিউক্লিয়ার, প্লাস আরেকটা ছিল সেটা হচ্ছে মাস্ট কোষ। বলেছিলাম তোমার জন্য নতুন জিনিস হচ্ছে 2টা, একটা হচ্ছে মাস্ট কোষ আরটা হচ্ছে ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি কি শিখলাম? লিম্ফোসাইট, সেটা হতে পারে 3 রকম, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল। ম দিয়ে আমরা পেয়েছি মনোনিউক্লিয়ার কোষ হতে পারে, সেটা হতে পারে মোনোসাইট বা ম্যাক্রোফেজ, ঠিক আছে? তারপর আমরা আরেকটা ম দিয়ে পড়েছি, সেটা মাস্ট কোষ হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে গ দিয়ে আমরা পড়েছি হচ্ছে গ্র্যানিউলার কোষ হতে পারে, যেটা ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল, যে কোনো ফিল হতে পারে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে অনুচক্রিকা। এই অনুচক্রিকাটা আমরা মনে রাখবো হচ্ছে ল্যামডা আগে, আ ছিল না সরেও দিয়ে, মানে সরে আ ছিল, ওই যে বারবার আমরা আর ও একসঙ্গে মিক্স করে পড়তেছি, তাহলে ওই আ দিয়ে মনে রাখবা অনুচক্রিকা। তাহলে কী দাঁড়াচ্ছে, একটু আবার রিপিট করতেছি, ল্যামডা আগে। এটা আমরা কি মনে রাখতে চাচ্ছি, 6টা কোষের নাম মনে রাখতে চাচ্ছি। ল দিয়ে আমরা মনে রাখবো লিম্ফোসাইট, সে আবার আছে 3 রকমের। তারপরে ম দিয়ে মনে রাখবো মনোনিউক্লিয়ার, যেমন হচ্ছে সেটা মনোসাইট হতে পারে, বিভিন্ন জায়গায় ঢুকলে ম্যাক্রোফেজ হতে পারে। তারপর আরেকটা ম হচ্ছে মাস্ট কোষ। তারপরে ড হচ্ছে ডেনড্রাইটিক কোষ। তারপরে আ বা অ সেটা হচ্ছে গিয়ে অনুচক্রিকা। তারপরে গ মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, মানে সেটা দানাদার শ্বেত রক্তকণিকা। হোপফুলি এখান থেকে আসলে আর কিছু তোমার লাগবে না। এখন এখানে একটু বলি, তোমার জন্য তো আমি ম্যাক্রোফেজের বিভিন্ন অংশে কী কী নাম সেটার জন্য স্লাইড রেখেছি, কিন্তু এইখানে ডেনড্রাইটিক কোষগুলোর নামও একটু শিখতে হবে। 2 রকমের নাম দেওয়া আছে তোমার বইয়ে। একটা হচ্ছে ইন্টারডিজিটেটিং, সেটা থাইমাস গ্রন্থিতে পাওয়া যায়, মানে একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকে যাওয়া, ইন্টারডিজিটেটিং, ঠিক আছে। আর আরেকটা অংশ হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল অর্গানগুলা কী কী, ধরো ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, যে 3টা না থাকলে আসলে কোনোভাবেই কোপ আপ করা যাবে না অন্য কোনো কিছু দিয়ে। সো ফুসফুস, যকৃৎ, হৃৎপিণ্ড, এই 3টা ইম্পর্টেন্ট জায়গায় আমরা পাবো ইন্টারস্টিশিয়াল টাইপের ডেনড্রাইটিক কোষ। তুমি জাস্ট এতটুকু মনে রাখো, ডেনড্রাইটিক কোষের 2টা ধরন, একটা আমরা ইন্টারডিজিটেটিং সেটা পাচ্ছি থাইমাসে, আর একটা পাচ্ছি ইন্টারস্টিশিয়াল, সেটা সব ভাইটাল অর্গানগুলোতে, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ। ওকে, এবার চলে আসো এই যে মাস্ট কোষ এবং ডেনড্রাইটিক কোষ। তোমার কাছে মনে হতে পারে আপু জিনিসগুলো আসলে কী, কোত্থেকে চলে আসলো, এই জন্য তোমাকে একটু এই স্লাইডটা দিয়ে দেওয়া হয়েছে। মাস্ট কোষটা কাইন্ড অফ আ বেসোফিল, ঠিক আছে, এটা এক ধরনের বেসোফিল জাতীয় কোষ, ঠিক আছে। এখন তো তোমার জন্য কোনো কনফিউশন লাগবে না, এটাকে সরাসরি বেসোফিল বলবা না, কিন্তু এটা এক ধরনের বেসোফিল জাতীয় কোষ। এটা হচ্ছে বিভিন্ন ত্বক, জিহ্বা, নাক এসব জায়গায় থাকে, এবং আমাদের যে খুশখুশি করে, বলি না অ্যালার্জির মতো লাগতেছে, বেশি হাঁচি কাশি আসতেছে, এটা আমাদের এই মাস্ট কোষটার জন্য হয়, ঠিক আছে, এবং এটা অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী। তারপর খেয়াল করতে পারো ডেনড্রাইটিক কোষ, এইটা হচ্ছে মানে CD4T কোষে কনভার্ট হয়। তোমরা কখনো যদি এইডস রোগ সম্পর্কে জেনে থাকো, এইডস রোগে যেটা হয় যে আমাদের যে রোগ প্রতিরোধকারী ক্ষমতা সম্পন্ন যে একটা কোষ আছে, টি কোষ, টি লিম্ফোসাইট, ওইটার 2টা ধরন আছে, একটা CD4, একটা CD8। তোমরা তো কঠিন না জানলেও চলবে, তুমি শুধু এতটুকু জানো যে CD4 যে টি কোষটা, এটা আমার এইডস প্রতিরোধ করার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আমার এইডসের যে জীবাণুটা থাকে, এই জীবাণু করে কি CD4T কোষটাকে খেয়ে 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 শেষ করে ফেলে। এই জন্য আমাদের এইডসের কারণে কি হয়, আমাদের ইমিউনিটি সিস্টেম একদম ডাউন করে যায়, তারপর নর্মাল যে কোনো একটা ছোটোখাটো রোগ হয়ে আমরা মরে যাই। ডায়রিয়া হচ্ছে, সেটা আর থামানো যাচ্ছে না, জ্বর হচ্ছে, ওইটা আর থামানো যাচ্ছে না, কারণ নর্মাল যে CD4T সেল সেটাই হচ্ছে গিয়ে ধ্বংস করে দিচ্ছে এইডসের জীবাণুটা। সো আমার আসলে CD4T সেলটা বানানো খুব জরুরি, এবং মজার ব্যাপার হচ্ছে এই ডেনড্রাইটিক কোষটা CD4T কোষে রূপান্তরিত হতে পারে, এবং ওরা তখন প্রচুর পরিমাণে এইচআইভি কোষকে ধ্বংস করার চেষ্টা করে। এত ডিটেলস তোমার কাছে কঠিন লাগলে তুমি শুধু মনে রাখো নতুন 2টা জিনিস পড়েছো, একটা মাস্ট কোষ, একটা ডেনড্রাইটিক কোষ। মাস্ট কোষটা বেসোফিল টাইপের, ওটা অ্যালার্জি তৈরির জন্য দায়ী, এবং ডেনড্রাইটিক কোষটা পরবর্তীতে CD4T কোষে কনভার্ট হতে পারে বলে প্রমাণিত, ঠিক আছে। চলে যাচ্ছি পরের স্লাইডে। যে স্লাইডটার কথা তোমাকে একটু আগে 2-3 বার বলেছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ম্যাক্রোফেজগুলোর নাম কি হতে পারে। এটা 100% ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং অবশ্যই তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। যকৃতের জন্য ওর নাম কুফার কোষ বা কাফার কোষ, অস্থি মজ্জা, প্লিহা, লসিকা গ্রন্থি, এইসব জায়গায় থাকলে আমরা বলবো রেটিকুলার কোষ। আমাদের যদি যোজক কলা মানে কানেকটিভ টিস্যুগুলোতে থাকে তাহলে ওর নাম হবে হিস্টিওসাইট। যদি ফুসফুসে থাকে তাহলে নাম হবে অ্যালভিওলার ম্যাক্রিওফেজ। যদি অস্থি মানে বোনসে থাকে তাহলে হবে অস্টিওক্লাস্ট। যদি বৃক্কে থাকে নাম হবে মেসানজিয়াল কোষ, আর যদি মস্তিষ্কে থাকে তাহলে নাম হবে মাইক্রোগ্লিয়াল কোষ। অবশ্যই কষ্ট করে এই নামগুলা রিলেট করে করে পড়ে ফেলবা কার জন্য কোনটা, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এবার চলে আসো টি কোষ ভার্সেস বি কোষ। ওই যে বলেছিলাম যে লিম্ফোসাইটটাকে 3টা ভাগে ভাগ করেছিল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেল। এর মধ্যে ন্যাচারাল কিলার সেলটা হচ্ছে দলছুট। দলছুট ইন আ সেন্স যে তোমার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট ওরাও জীবাণু মারে, ন্যাচারাল কিলার সেলটাও জীবাণু মারে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট ওরা প্ল্যান অনুযায়ী মারে, মানে ওরা আগে ঠিক করে এই জীবাণুটা আসছে, ওকে কে মারবে, তুই যাবি নাকি আমি যাব, আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলে আমি এইভাবে মারবো, মানে এইরকম একটা প্ল্যান ওয়াইজ ওরা কাজ করে। আর ন্যাচারাল কিলার সেল ও হচ্ছে একটা অন্ধ, মানে থাকে না কিছু গোয়ার, মানে ও যারে পায় তারাই মারে। কেমনে মারে? ওর মধ্যে কতগুলো পারফোরিন, কতগুলো গ্র্যানজাইম, কতগুলো জিনিসপত্র আছে, ওগুলো ওই জীবাণুর মধ্যে ঢুকায় ওটাকে ফুটা ফাটা করে একদম ধ্বংস করে দেয়। এটা কে করে?
ন্যাচারাল কিলার সেল। ও হচ্ছে কোনো বাছ বিচার করে না, কোনো প্ল্যান ওয়াইজ মারে না, কোনো স্পেসিফিক কিছু নাই, পাইছে মারছে। কার কথা বলতেছি? ন্যাচারাল কিলার সেল। এই যে এতগুলো কথা বললাম, একটু পরে এটা খুব কাজে লাগবে। তাহলে আপাতত ওরা ন্যাচারাল কিলার সেলকে বাদ দিয়ে টি কোষ আর বি কোষের মধ্যে তোমাকে পার্থক্য দেখাচ্ছে, কারণ ওরাই আসলে মানে মূল লাইনের টি লিম্ফোসাইট, মূল লাইনের লিম্ফোসাইট বলা যায় ওদের দুজনকে। আচ্ছা, তো এখান থেকে পার্থক্য কিভাবে শিখবা? মনে রাখবা টি কোষটা হচ্ছে কোষ নির্ভর আর বি কোষটা হচ্ছে দেহের রস নির্ভর। মানে কোষ আর রস ব্যাপারটা কি, এটা হচ্ছে তোমাকে পড়ানো হয়েছিল যে রক্তের মধ্যে রক্ত রস এবং রক্ত কণিকা দুইটা পোর্শন আছে। তো রক্ত রসে বি লিম্ফোসাইটে তৈরি হয় অ্যান্টিবডিগুলো, ওখানে ভাসে টাসে বেড়ায়, ওরা ওইভাবে রস নির্ভর কাজ করে। আর টি লিম্ফোসাইট নিজে একটা লিম্ফোসাইট কোষ হিসেবে সরাসরি জীবাণুকে মারতে যায়। তাহলে তুমি মনে রাখবা টি কোষটা কোষ নির্ভর, বি কোষটা রস নির্ভর, ঠিক আছে? তারপর টি ফর টি থাইমাস, বি ফর বি বার্সাল লিম্ফ নোড, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার টি কোষটা সরাসরি জীবাণু বা অ্যান্টিজেনের নিয়ন্ত্রণ ঘটায়, আর বি কোষটা সরাসরি পারে না, ও করে কি অ্যান্টিবডি তৈরি করে, তারপর সেই অ্যান্টিবডি গিয়ে জীবাণুকে মারে। ওই যে একটু আগে বললাম টি কোষটা সরাসরি মারে, এই জন্য একটা কোষ নির্ভর, আর বি কোষটা অ্যান্টিবডি তৈরি করে ওই প্লাজমার ভিতর দিয়ে গিয়ে তারপর মারে, তার মানে এটা রস নির্ভর, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে টি কোষ অনেক রকম আছে, যে কিলার টি কোষ আছে, হেল্পার টি কোষ, সাপ্রেসর টি কোষ, মেমোরি টি কোষ, নানান রকমের টি কোষ আছে। তার মধ্যে একটা নাম খেয়াল করছো কিনা, সাপ্রেসর টি কোষ, মানে এটা ইমিউনকে একটু সাপ্রেস করে রাখে, দমন করে রাখে। বি কোষ এরকম দমন করার কিছু নাই, একবার অ্যান্টিবডি তৈরি হয়েছে মানে জীবাণুকে মারবে, শেষ। সাপ্রেসর টি কোষ হচ্ছে মনে করো হয় না এরকম যে আমি চাইতেছি এটা মারামারি হোক, তো মারামারি লেগে গেছে, লাগার পরে মনে হলো আরে মারামারিটা বেশি মারামারি হয়ে যাচ্ছে, 2-3টা বাড়ি দিতে বলছিলাম, মাথা ফাটাই দিচ্ছে কেন, তখন নিজে গিয়ে আবার তাড়াতাড়ি করে থামাই যে না না ভাই তোমরা মারামারি করো না। তাহলে এইখানে আমি কি নিজে শুরু করছিলাম, পরে আবার নিজেই সাপ্রেস করতেছি। তার মানে টি কোষের ক্ষেত্রে কিলার টি কোষও আছে, আবার সাপ্রেসর টি কোষও আছে, শুরুও করে আবার মাঝে মাঝে থামায়ও দেয়। বাট বি কোষে এরকম কিছু নাই, এটা একবার শুরু হলো শেষ, অ্যান্টিবডি তৈরি করে বোমের মতো ছুড়ে মারলো, জীবাণু মরবেই, এখানে আর কিছু করার থাকে না, ঠিক আছে? তবে যেটা থাকে সেটা হচ্ছে মেমোরি থাকে, এখানেও কিন্তু মেমোরি থাকে। আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে একটু পরে যখন আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর পড়ব, মানে জীবাণুকে মারার জন্য আমি যখন প্রিপেয়ার্ড হইলাম, যুদ্ধক্ষেত্রে নামতেছি, যাচ্ছি, প্র্যাকটিক্যালি চিন্তা করো, এটা তো নেসেসারি না যে আমি যুদ্ধে জয়ী হবই, এমনও তো হইতে পারে আমি যুদ্ধে গিয়ে মরে গেছি, হতে পারে না? তখন আমাদের কোষগুলা এত চালাক, বুঝছো, ওরা করে কি প্রত্যেকেই নিজের একটা ক্লোন তৈরি করে রেখে যায়, মেমোরি তৈরি করে রেখে যায়, যে ইনকেস আমি যদি গিয়ে ব্যর্থ হই তাহলে তুমি পরে যেন জানতে পারো যে আমি কিভাবে মারার জন্য রেডি হয়েছিলাম বা কী কী জিনিস দিয়ে ওকে মারা যেতে পারে। মানে আমরা আমাদের নলেজগুলোকে একটা জায়গায় মেমোরি সেট করে তারপরে হচ্ছে গিয়ে যুদ্ধে নামি, সেটা বি কোষও করে, টি কোষও করে। তার মানে ওদের সবারই একটা না একটা করে মেমোরি সেল তৈরি করা থাকে, ঠিক আছে? এটা কিন্তু টি কোষ বি কোষ ছাড়া তুমি আর কোনো কোষের ক্ষেত্রে পাবা না। ডেনড্রাইটিক কোষ, মাস্ট কোষ, তারপরে অনুচক্রিকা, তারপরে তোমাকে অন্যান্য শ্বেতকণিকা যেগুলো আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এই যে তোমাকে পড়াইলাম একটু আগে 6 জনের নাম, মানে ওই যে ল্যামডা আগে, ওরা কেউই কিন্তু মানে মেমোরি টেমোরি তৈরি করবে না, মেমোরি তৈরি করবে শুধু ওরা দুইজন, টি কোষ আর বি কোষ, ঠিক আছে? এই যে কথাগুলো বলতেছি এগুলো আস্তে আস্তে ডাইজেস্ট করা ট্রাই করো, কারণ একটু পরে এগুলো সব একসঙ্গে লাগবে। আচ্ছা, এখন চলে আসা হচ্ছে এই যে টি কোষ, এটা তো কোষ নির্ভর, তাই না? তাহলে ক্যান্সার কোষকে মারে, প্রতিস্থাপিত টিস্যুর কোষকে মারে, ওরা এই ধরনের কোনো কোষ টোষ মারতে পারে না। তারপরে আসা হচ্ছে গিয়ে অবদমনমূলক একটা ব্যাপার আছে, মানে সাপ্রেসর টির একটা ব্যাপার আছে, বাট এখানে অবদমনের কোনো ব্যাপার নাই, একবার শুরু হয়েছে মানে শুরু হয়ে গেছে। ওই যে বলছিলাম সাপ্রেসর টির কথা, হোপফুলি পার্থক্যের ছক এখন তোমার কাছে একটু সহজ লাগবে। এবার আসা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, একটা নন স্পেসিফিক, একটা স্পেসিফিক। নন স্পেসিফিক মানে তুমি আসছো, আমি তোমার মারবো, আমি জানি না তুমি কে, আমি যেমন পারি মারবো। আর স্পেসিফিক মানে ওই যে বলছিলাম আমি প্ল্যান করতেছি, টি কোষ হিসেবে আমি কি গিয়ে কোষ নির্ভর মারামারি করবো, নাকি এটাকে দূর থেকে বোম মারলে চলবে? তাইলে আমি তখন বিকোষকে বলবো যে বিকোষ তুমি একটা অ্যান্টিবডি তৈরি করে ওকে মারো। তাইলে এই যে আমি প্ল্যান করতেছি কে যাবে, যাওয়ার আগে মেমোরি সেল তৈরি করে যাচ্ছি, এত সুন্দর করে গুছিয়ে মারতে যাচ্ছি, এটা আমার স্পেসিফিক মারামারি, অর্থাৎ এটা আমার স্পেসিফিক প্রতিরক্ষা। আর এর আগে যা ঘটবে উল্টাপাল্টা, এগুলো সব হচ্ছে নন স্পেসিফিক। তাহলে দেখো, একটা অনির্দিষ্ট বা নন স্পেসিফিক, একটা সুনির্দিষ্ট বা স্পেসিফিক, ঠিক আছে? এখন এইটাকে আবার দেখো টোটালি 3টা ভাগে ভাগ করছে, একটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এখন তোমার মনে হইতে পারে আপু আপনি তো 2-3বার ভাগ করতেছেন, একবার প্রথম দ্বিতীয় তৃতীয় বলতেছেন, আরেকবার নন স্পেসিফিক স্পেসিফিক বলতেছেন, তো আমি মনে রাখবো কোনটা বা আমি জিনিসটাকে গুছাবো কীভাবে? গুছাবা হচ্ছে এইভাবে যে প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ওরা দুইজনই নন স্পেসিফিক, মানে
কে আসছে না আসছে আমি জানি না, আমি তোমার যাইতে দিব না, ঢুকতে দিব না। কে ঢুকছো আমি জানি না, তুমি ঢুকছো আমি তোমার মারবো। মানে এই টাইপের যে ব্যাপারগুলা, দুটোটাই হচ্ছে নন স্পেসিফিক। আর তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হচ্ছে একদম স্পেসিফিক। এটা হচ্ছে ইমিউন সারা, মানে আমি নিজে থেকে প্ল্যান করে ইমিউনিটি রেডি করছি যে আমি কাকে কোনটা দিয়ে মারবো। এটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে তোমার কনফিউশনের কোনো সুযোগ নাই। প্রথম এবং দ্বিতীয় এই দুইটাকে কম্বাইন্ড ওয়েতে আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমার নন স্পেসিফিক প্রতিরক্ষা। আর তৃতীয় প্রতিরক্ষার টাইপটা হচ্ছে আমার স্পেসিফিক প্রতিরক্ষা। এখন আরও একটা টাইপ আছে, সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। তোমার এখন মাথা আবার গুলানো শুরু হতে পারে, আপু একটা কোনো রকমে বুঝলাম, আপনি আবার আরেকটা আনছেন কেন? এটাও একদম সোজা। কীরকম? তুমি মনে রাখবা এই প্রথম এবং দ্বিতীয় এরা হচ্ছে আমাদের বডিতে আগে থেকেই থাকে, জন্ম থেকেই থাকে, শুরু থেকেই থাকে। এগুলো আমার সহজাত প্রতিরক্ষা। আর আমি ঝামেলায় পড়ে শিখছি, মায়ের খেয়ে শিখছি, বলে না ঠেকে শিখছি, ওই জিনিসটা হচ্ছে আমার অর্জিত প্রতিরক্ষা। কীরকম? তোমাকে এক্সাম্পল দিলে তুমি আরও বুঝবা। আমাদের দেহে যে অর্গান আছে, মানে ত্বক, যেটাকে আমরা স্কিন বলতেছি, এটা কিন্তু আমাদের দেহের সবচাইতে বড় অর্গান। এটাও একটা এমসিকিউ, আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান কোনটা? স্কিন। তো এই স্কিনের উপরে তুমি পানি ফেললেও সেটা সহজে ভিতরে ঢুকবে না, জীবাণু ফেললেও সহজে ভিতরে ঢুকবে না, সেই জীবাণু ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক কোনো কিছুই সে ঢুকতে দিতে চাইবে না, মানে প্রোটেকশন করার চেষ্টা করবে। তার মানে এইটা কি স্পেসিফিক হলো না নন স্পেসিফিক হলো? স্পেসিফিক মানে কিন্তু আমি শুধু ভাইরাসকে ঢুকতে দিব না, ব্যাকটেরিয়াকে ঢুকতে দিব, এরকম যদি হইতো তাহলে সেটা হয়তো স্পেসিফিক। বাট আমার স্কিন গণহারে সবাইকেই রিজেক্ট করতে চায়, তাহলে সেটা হচ্ছে একটা নন স্পেসিফিক। এবং অ্যাট দ্য সেম টাইম স্কিন কি তুমি জন্মের পরে আস্তে আস্তে করে বাড়ছে, নাকি তুমি জন্মের সময় স্কিন নিয়ে আসছো? কি মনে হয় যে আমি যখন হয়েছিলাম তখন আমার একটা হাতে স্কিন ছিল না, পরে 2-3 বছর পরে দেখি যে স্কিন গজাইছে? এরকম হয় কখনো? না। তাহলে স্কিনটা হচ্ছে আমার সহজাত প্রতিরক্ষা। আমার চোখের পানি, আমার মুখের লালা, এগুলোতে কি আছে? লাইসোজাইম, এনজাইম আছে। তুমি একটা কিছু মুখে দিচ্ছ, খাবার, কত মজার মজার জিনিস আমরা বাইরে খাচ্ছি, ফুচকা, ভেলপুরি, এর মাঝখানে তো মাশাআল্লাহ অনেক রকমের ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে, তারপরেও আমরা খাই এই লাইসোজাইমের উপর একটু ভরসা করে খাই, যে আমি যখন খাচ্ছি তখন আমার তো একটা ন্যাচারাল একটা প্রোটেকশন আছেই, যে আমার এখানে যে লাইসোজাইমগুলো আছে ওরা ওই ব্যাকটেরিয়া ভাইরাস একটু মারার চেষ্টা করে। তাহলে এটা কি? এটা হচ্ছে জীবাণুকে আমার বডির ভিতরে ঢুকতেই দিচ্ছে না, প্রথম প্রতিরক্ষা স্তর। এবং অ্যাট দ্য সেম টাইম এই লালা তুমি জন্মের পর থেকে, মানে জন্মের আগে থেকেই তোমার মুখে লালা প্রোডাকশনের ব্যবস্থাগুলো আল্লাহ তৈরি করে দিয়েছে। সো এইগুলো তোমার জন্য সহজাত প্রতিরক্ষা। তারপর তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যারা নন স্পেসিফিক বাধা দেয় তারা সবাই ইউজুয়ালি সহজাত প্রতিরক্ষার অংশ, সবাইকে আমরা জন্ম থেকে নিয়ে আসি। ওর ভিতরে দুইটা পার্ট আছে, একটা প্রথম একটা দ্বিতীয়, সেখানে আমরা একটু পরে যাচ্ছি। কিন্তু মোটা দাগে প্রথম দ্বিতীয় সবাই সহজাত, মোটা দাগে প্রথম দ্বিতীয় সবাই হচ্ছে তোমার নন স্পেসিফিক। এতটুকু মনে রাখো। তাহলে আমার এখানে সাইড হয়ে গেল কে? তৃতীয় প্রতিরক্ষা স্তর। সে অর্জিত প্রতিরক্ষা, অর্থাৎ আমরা ঠেকার পরে যেটা শিখি সেটা অর্জিত প্রতিরক্ষা, সেটাই তৃতীয় প্রতিরক্ষা স্তর, এবং সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক প্রতিরক্ষার এক্সাম্পল। আচ্ছা, তাইলে আমরা ক্লাসিফিকেশন অনুযায়ী ভাগটা করে ফেললাম। এখন আসতে পারো যে আপু এখন তো আমার জানা দরকার যে প্রথম প্রতিরক্ষা স্তরে কে কে আছে, দ্বিতীয়তে কে আছে, তৃতীয়তে কে আছে, নাইলে তো আমি বড় হেডলাইনে কে কে আছে জানতেই পারবো না। তাহলে চলো আমরা এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকার আগে তুমি প্রথমে আগে নিজের মাথায় একটা কি পয়েন্ট সেট করো যে প্রথম প্রতিরক্ষা স্তর আসলে তারাই হবে যারা আমার দেহের ভেতরে জীবাণুকে ঢুকতেই দিবে না। এখন হচ্ছে দেহের ভেতরে ঢুকে বলতে তুমি কি বুঝো? কোনো একটা জায়গায় কেটে গেলে রক্ত বের হয়ে আসে, তাই না? বা আমরা যখন একটা খাবার খাই আমাদের পেটে ঢুকে পাকস্থলিতে যায়, বিভিন্ন এনজাইম, অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো দিয়ে সেটা পরিপাক হয়, হয়েতে তারপর কি হয়, এটার যে খাদ্য সার অর্থাৎ গ্লুকোজ কিংবা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কিংবা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসগুলো যখন ছোটো ছোটো আকারে তৈরি হয় এগুলো তখন রক্তের মাধ্যমে শোষণ হয়ে আমাদের দেহে ঢুকে যায়। পড়ছি না আমরা এগুলো? তার মানে তুমি দেখতে পাচ্ছ যে মোট কথা সব কিছু ঘুরে ফিরে রক্তে যেতে হবে, অর্থাৎ রক্তে যাওয়ার আগ পর্যন্ত তুমি যদি ঠেকাইতে পারো তাহলে সেটা প্রথম প্রতিরক্ষা স্তরের এক্সাম্পল। কোনো কারণে রক্তে ঢুকে গেছে, এখন তুমি সেটাকে মারার জন্য তোড়জোড় শুরু করছো, সেটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আর তৃতীয় কখন? ওইটা আরেকটু পরের ধাপ, আমি একটু পরে বলবো, আগে প্রথম দ্বিতীয় শিখাই নেই। তাহলে প্রথমটা তো খুব ইজি, যে আমি ঢুকতেই দিব না। এখন সেটা হইতে পারে আমার ত্বক, হইতে পারে সেটা আমার চোখের পানি, হইতে পারে আমার লালা, হইতে পারে হচ্ছে আমাদের কান থেকে কিছু পদার্থ খরিত হয় সেরুমেন, এগুলো কিন্তু সবই হচ্ছে বাইরে থেকে কোনো কিছু ঢুকতে গেলে আটকায়। আমাদের নাকের ভিতরে কিছু লোম আছে, এগুলোকে আমরা সিলিয়া বলি, কিংবা আরেকটু ভিতরে ঢুকলে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়াতেও এরকম কিছু সিলিয়া আছে,
ওরাও কী করে, আমরা যখন কোনো একটা কিছু হঠাৎ করে শ্বাসের সাথে ঢুকে যায়, আমরা আটকায় গেলে কাশি টাশি দিয়ে বের করি, গলার মধ্যে কিছুটা আটকালে আমরা কাশি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা চাই না খারাপ কিছু একটা আমাদের ভিতরে ঢুকুক। তাহলে এই যে তুমি ন্যাচারালি জিনিসটাকে অর্জন করছো, এগুলো তোমার জন্ম থেকেই ছিল, এগুলো যে তুমি বের করে দেওয়ার চেষ্টা করতেছো, এগুলো কিন্তু সবই প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। এগুলো তুমি সব বুঝতেছো, বুঝবা না কোনটা। একটা হচ্ছে পাকস্থলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তোমার মনে হতে পারে আপা খায়েই তো ফেলছি, তাহলে তো ঢুকে গেছে মনে বডির ভিতরে, পাকস্থলিতে আসছে, তোমার রক্তে তো যায় নাই। রক্তে যাওয়ার আগেই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড চেষ্টা করে, তুমি যে এত মজার ভেলপুরি খাইছো ওর মধ্যে 2টা ব্যাকটেরিয়া রয়ে গেছে, ওইটা সে মারার চেষ্টা করলো। তাইলে এটা কি তোমার প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হবে। এবং মেয়েদের ক্ষেত্রে জনিপথে এক ধরনের অ্যাসিড পাওয়া যায়, যেটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিডও চেষ্টা করে কোনো ধরনের জীবাণু ঢুকতে গেলে সেটাকে ধ্বংস করে দিতে, যেন সেটা ভেতরে যেতে না পারে। তাহলে এই যে আমি তোমাকে কতগুলো কথা বললাম, এগুলো কিন্তু তোমার বইয়ে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হিসেবে বলা আছে। এবং দেখো ওরা যে নন স্পেসিফিক, এটা তোমাকে আপু আগেই বলে ফেলেছি। এবং এরা কে কে আছে দেখো, ত্বক, লোম, আমাদের যে স্কিনের উপরে লোম আছে, তারপর সিলিয়া, অশ্রু ও লালা, তারপরে পৌষ্টিক নালীর অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, রেচন জননতন্ত্রের অ্যাসিড মানে হচ্ছে ওই ল্যাকটিক অ্যাসিড, তারপরে হচ্ছে মাইক্রোবায়োম, এটা আমি তোমাকে বলিনি, বলছি, মলত্যাগ ও বমি, এই 3টা জিনিস তোমাকে বলা হয়নি। মানে একই টাইপের জিনিস কিন্তু, মানে মল ত্যাগ করে তুমি বের করে দিছো, যেটা বের করে দিছো সেটা তো তোমার রক্তে শোষিত হয় নাই, কারণ আমরা তো জানি খাদ্যের অপাচ্য অংশটাই মল হিসেবে বের হয়ে যায়, তার মানে এই জিনিসটা তোমার বডিতে ঢুকতে পারে নাই। তাইলে এটাও তুমি ঢোকার আগেই বের করে দিছো, মানে ঢোকার আগেই বের করে দিছো বলতে রক্তে ঢোকার আগেই বের করে দিছো। সো এটাও আমার প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হবে। তারপরে বমি, তোমার পাকস্থলী থেকে সেটা তো হজম হয়ে ভিতরে চলে যায় না, তুমি বের করে দিছো, তাহলে এটাও প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হবে। এবং আরেকটা যেটা বলছে মাইক্রোবায়োম, দেহের বিভিন্ন স্থানে বসবাসকারী বন্ধু অণুজীব রোগ সৃষ্টিকারী অণুজীবদের জন্য ওদের সাথে মানে পুষ্টি নিয়ে কম্পিটিশন করে। অর্থাৎ তুমি এরকম শুনছো কিনা কখনো যে গুড ব্যাকটেরিয়া, মানে আমাদের স্কিনে কিছু কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো যদি না থাকতো তাহলে খারাপ ব্যাকটেরিয়াগুলা ওভার গ্রো করতো। মানে ব্যাপারটা হচ্ছে ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকবে, এটা তুমি অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। যখন মেডিকেলে আসবা তখন দেখবা যে আমাদের মুখে এক ধরনের ব্যাকটেরিয়া সবসময় থাকে, নাকের ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া সবসময় থাকে, এগুলো ন্যাচারাল, এগুলো খারাপ না, এগুলো ভালো। কিন্তু এগুলো না থাকলে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যেত, কারণ আমার মুখের মধ্যে, আমার নাকের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার স্কিনের মধ্যে অনেক রকম পুষ্টি আছে, মানে সেই পুষ্টি নেওয়ার মতো যদি ভালো ব্যাকটেরিয়া না থাকে তাহলে খারাপ ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করবে। তার মানে ভালো ব্যাকটেরিয়াগুলো আমার এক ধরনের ব্লেসিং, এই ভালো ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োমগুলোও আমার জন্য এক ধরনের প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ, তাই না? তাহলে আমি তোমাকে এই পর্যন্ত যেই কয়টা বললাম সবগুলাই আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। তুমি এগুলো যদি বুঝো, পরীক্ষার হলে মুখস্থ দেখানোর কিছু নাই, তুমি অপশন দেখলে খালি ভাববা ওকে আমাকে রক্তে ঢুকতে দিচ্ছে নাকি তার আগে বের করছে, আচ্ছা তার আগে বের করে দিচ্ছে, তার মানে এটা প্রথম প্রতিরক্ষা স্তর, বুঝছো? আর যদি মুখস্থ করতে চাও তাহলে পরে একটা স্লাইডে তোমার জন্য ছন্দ দেওয়া আছে, তুমি সেটাও ফলো করতে পারো তোমার যেভাবে ভালো মনে হয়। আচ্ছা, এবার চলে আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা তোমাকে একটা গল্পের মাধ্যমে জানতে হবে। গল্পটা ইন আ সেন্স এরকম যে, মনে করো জীবাণুগুলো আমার বডিতে আসলে কেন ঢুকে। মনে করো প্রথম প্রতিরক্ষা স্তর ফেল, স্কিন দিয়ে ঢুকে গেছে ভিতরে, তোমার পাকস্থলী থেকে হজম হয়ে সেটা রক্তে ঢুকে গেছে, তুমি আটকাইতে পারো নাই। ঢোকার পরে জীবাণু কি তোমার বডিতে এমনি ঘুরতে যাবে? সে তো যাবে খাইতে। তাইলে গিয়ে মনে করো সে তোমার একটা যকৃৎ কোষকে পাইছে, ও এখন এই যকৃৎ কোষটাকে খাওয়ার চেষ্টা করবে। এটা মনে করো যকৃৎ কোষের নিউক্লিয়াস, আর এইটা মনে করো জীবাণু। তো জীবাণু এসে এটাকে এরকম টুকরা 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 করে খাচ্ছে। এত বড় যকৃৎ কোষ তো আর পুরোটা খাই ফেলতে পারবে না, স্বাভাবিক। মনে করো 2-1 টুকরা খাইছে, আর কিছু কিছু টুকরা টুকরা হয়ে এরকম বাইরে আমাদের রক্তের মধ্যে ভাসতেছে। রক্তের মধ্যে এই যকৃতের কণাগুলা ভেসে বেড়াচ্ছে। যকৃতের কণা বলতে আসলে মানে ম্যাটেরিয়ালগুলা, যে ও যে জীবাণুটা খাচ্ছে, খাওয়ার সব কিছু মিলাই টিলাই কেমিক্যাল জিনিসপত্রগুলা তোমার রক্তনালীতে রক্তস্রোতের সাথে ভেসে বেড়াচ্ছে। এই জিনিসগুলা কেমোট্যাক্সিক পদার্থ হিসেবে কাজ করে। কেমোট্যাক্সিক মানে কি, এগুলো এক ধরনের মানে নেশা জাতীয় বস্তুর মতো। ওরা কি করে, আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? মনোসাইট এবং নিউট্রোফিল। আমাদের রক্তনালীতে কে কে আছে? মনোসাইট আছে, নিউট্রোফিল আছে, আরও অনেকেই আছে। কিন্তু আপু কেন এই দুইটার কথা বললাম? কারণ রক্ত চ্যাপ্টারে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে এই দুজনকে বলা হয় ফ্যাগোসাইট, মানে ওরা জীবাণু ধ্বংস করতে পারে, খাইতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। সো এখন আমার জীবাণু আমার যকৃৎ কোষ, আমার বৃক্কের কোষ, আমার কোনোটা কিছুকে অ্যাটাক করছে, আমি এই জন্য তাড়াতাড়ি আগে কাকে ডাকবো? পুলিশকে ডাকবো। আবার এখানে পুলিশকে, মনোসাইট নিউট্রোফিল। আসলো আমার মনোসাইট নিউট্রোফিল, ওরা আসতেছে, বুঝছো? এখন ওরা আসার আগে কয়েকটা ঘটনা ঘটে যায়। কীরকম? প্রথম ঘটনা হচ্ছে, এই যে যকৃৎকে সে খাচ্ছে, ওর পাশে তো আরও যকৃৎ কোষ আছে, তাই না? ওরা বুঝছো অনেক ভালো মানুষ, ওরা সবসময় একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করে।
যখনই মনে করো আল্লাহ না করুক 5 তলা একটা বিল্ডিংয়ের 3 তলায় আগুন লাগছে, এখন 3 তলায় যে আছে সে হয়তো বের হইতে পারতেছে না বা বের হওয়ার চেষ্টা করবে, তার যদি পরিচিত মানুষজন বা সেই যদি সবার শুভাকাঙ্ক্ষী হয় সে অবশ্যই কী করবে, ইন্টারকমে ফোন দিবে বা হচ্ছে কি তোমার 2 তলায় নিচতলায় যারা আছে ওদেরকে ফোন দিয়ে তাড়াতাড়ি জানানোর চেষ্টা করবে যে আগুন লাগছে, তোমরা বের হওয়ার চেষ্টা করো, বের হয়ে আমাকে বের করার চেষ্টা করো, আমি বের হতে পারতেছি না, মানে যেমনই হোক ও সবাইকে ইনফরমেশনটা দিবে। এই জন্য কী করবে, ইন্টারকমে কল দিবে। ঠিক সেম এই যকৃৎ কোষটাও পাশের কোষগুলাকে ইন্টারকমে কল দিবে। সেই ইন্টারকমটার নাম হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন কি নাম বললাম, নামগুলো মনে রাখবা, একটু পরে কাজে লাগবে। হ্যাঁ, ইন্টারফেরন মানে ঘটনা কি দাঁড়াচ্ছে, যদি এটা কোনো একটা ভাইরাস হয়, ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়, ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়ে আশেপাশের কোষগুলাকে সজাগ করে, জানান দেয় যে এখানে একটা ভাইরাস আসছে, ও জীবাণু হিসেবে সবাইকে খাই ফেলতেছে, তোমরা তাড়াতাড়ি নিজেদের চারপাশে প্রোটেকশন গড়ে তোলো। তাহলে এই যে একটা ইনফরমেশন দিচ্ছে ইন্টারকম বা ইন্টারফেরনের মাধ্যমে, এটা কিন্তু এক ধরনের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আমরা একটু পরে বলবো, তুমি শুধু নামগুলো আগে শিখো। তাহলে ইন্টারফেরন শিখলাম। এবার আসো, ও তো জানানোর কাজ শেষ, এখন তো নিজে মনে করো অর্ধেক ময়রা টয়রা ভূত হয়ে রয়েছে, এখন এইদিকে ভাইরাসও টের পাইছে যে আচ্ছা ভাইরাসও টের পাইছে যে তোমার পুলিশ চলে আসতেছে, সাইরেন বাজাচ্ছে, ইউজুয়ালি সিনেমার মধ্যে যা হয়, পুলিশরা দূর থেকে সাইরেন বাজালে সন্ত্রাসগুলো তো সব দৌড়াদৌড়ি শুরু করে পালাই যাওয়ার চেষ্টা করে, ঠিক সেম কাজ এখানেও হয়েছে। ও যখন টের পাইছে আসতেছে মনোসাইট নিউট্রোফিল, তাড়াতাড়ি করে পালাইছে। পালায় মনে করো এখানে একটা টি স্টল ছিল, এই টি স্টলের পিছনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় মানে সে লুকানোর চেষ্টা করতেছে, বা একদম জনসাধারণ সেজে গেছে, নর্মালি আছে, এবং সে চেষ্টা করতেছে আর কি তাকে যেন কেউ না দেখে। সে নিশ্চয়ই পুলিশের জন্য ওয়েট করবে না, তো পুলিশ আসছে, মনোসাইট নিউট্রোফিল আসছে। ইউজুয়ালি বাংলা সিনেমায় দেখো না এরকম আসছে যে মেরে ফেলছে, এখন জিজ্ঞেস করতেছে যে আপনাকে কে মারছে, কে 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 মারছে, তো যারে মারছে সে মনে করো আ আ আ আ বলে, মানে আবুল আর পুরা নামটা বলতে পারলো না, 2বার আ বলে মরে গেল। এখন সিনেমার মধ্যে মনে করো আবুল একজন আছে, আলমগীর একজন আছে, কে মারছে এটা বোঝা যায় না। ঠিক সেম কাহিনী এখানে হয় যে সে হয়তো বা তাকে ইনফরমেশনগুলো দিতে পারতেছে না যে তাকে কে মারছে, মানে ভাইরাসটা কোথায় আছে, কি হয়েছে। তখন তো পুলিশ কি করবে, চারপাশে এরকম বোকার মধ্যে ঘুরতে থাকে, মানে বুঝতেছে না কি করবে। তখন এই জায়গায় একটা চায়ের দোকান ছিল, বুঝছো, এই যে চায়ের দোকানের পিছনে গিয়ে সে লুকাইছে, এই চায়ের দোকানে কতগুলো মানুষ বসে বসে অনেকক্ষণ ধরে চা খাচ্ছে, এবং ওরা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে যে কি হচ্ছে। আমরা তো বাঙালি দর্শক হিসেবে অনেক ভালো, তাই না, মনে করো একজনের সামনে মেরে ফেলতেছে, তাও আমরা দূর থেকে দেখি, ইউজুয়ালি আগে যেতে চাই না, হুইচ ইজ ভেরি ব্যাড। যাই হোক, এখন মনে করো ওরা কিন্তু পুরো ঘটনা শুরু থেকে দেখছে যে ও আসছিল, একটু মারামারি করছে, খায় দায় আবার গিয়ে লুকাইছে, সব দেখছে। ওরা তখন পুলিশকে ডেকে বলে যে আমি কিন্তু জানি কে মারছে। হ্যাঁ, তখন পুলিশ জিজ্ঞেস করে কে মারছে, তখন ওরা ইনফর্মার হিসেবে কাজ করে, মানে ওকে বলে যে ওই জায়গায় তাকায় দেখেন ওইখানে একজন আছে এরকম টুপি পরা, ও হচ্ছে গিয়ে এই যকৃৎ কোষটাকে মেরে টেরে চলে গেছে। তাহলে এই যে মনোসাইট নিউট্রোফিলকে জীবাণু চিনতে হেল্প করলো, জীবাণুকে চিনাই দিল, কে চিনাই দিল, এই চায়ের স্টলে বসে থাকা লোকজন, এই লোকজনের নাম হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কি বলেছি, কমপ্লিমেন্ট সিস্টেম। ওদের এই দলের সদস্য সংখ্যা হচ্ছে 20 জন, অর্থাৎ 20 ধরনের প্রোটিন মিলে এই কমপ্লিমেন্ট সিস্টেমটা তৈরি করে, এবং ওদের সবার কাজ হচ্ছে মনোসাইট নিউট্রোফিলকে চিনিয়ে দেওয়া যে এই জায়গায় জীবাণু আছে, এই জায়গায় জীবাণু আছে, এই যে আমি ধরে আনছি এটা হচ্ছে জীবাণু। তাহলে এই ধরনের চিনায় দেওয়ার বা শনাক্ত করার কাজগুলো কে করতেছে, কমপ্লিমেন্ট সিস্টেম। চিনায় দেওয়ার পরে তো মনে করো মনোসাইট আর নিউট্রোফিল খেপে টেপে শেষ, যে পাইছি তোমারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মনোসাইট কিন্তু এখন আর মনোসাইট নাই, ও কিন্তু ম্যাক্রোফেজ হয়ে গেছে, তাই না, কারণ ও রক্তের নালী থেকে বের হয়ে চলে আসছে ইনভেস্টিগেশন করতে, কোষের মধ্যে ঢুকে গেছে, তাই না বলো। আচ্ছা, এবার আসলো, এসে এখন সে মনে করো এইখানে ভাইরাসটাকে খুঁজে পেয়ে গেছে, পাওয়ার পরে কি আর কোনো নিস্তার আছে, ডিসুম 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 মারামারি শুরু হয়ে যাবে। মনে করো তোমার হাতের এই জায়গায় যদি মারামারি হয়, এই জায়গা থেকে তুমি বাইরে থেকে টের পাবা না, এই জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায়, গরম হয়ে যায়, ব্যথা করে। তুমি দেখবা যখন আমরা এখানে ভ্যাকসিন দিই কোনো কারণে হাতে, স্পেশালি টিটেনাসের টিকা দিলে বা কোনো ধরনের ভ্যাকসিন যেটা মাসেল দিতে হচ্ছে, ইভেন কোভিডের ভ্যাকসিনের টাইমও টের পাইছো যে ওই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, শক্ত হয়ে গেছে, ব্যথা করতেছে, হাত নাড়ানো যায় না, এরকম হয়েছে না। এই যে 4-5টা কথা বললাম, ব্যথা হবে, ফুলে যাবে, লাল হবে, গরম হবে, ওইটার ফাংশন নষ্ট হবে, মানে হাত হইলে হাত নাড়াতে পারবে না, পা হইলে পা নাড়াতে পারবে না, এই যে কষ্টটা হচ্ছে, এই জিনিসটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, এবং এইটাকে বলা হয় প্রদাহ, বা ইংলিশে বলা হয় ইনফ্লামেশন। প্রদাহ বা ইনফ্লামেশন, এটা পুরোটা কিন্তু আমার সিনেমার একটা অংশ। এখন দেখো সিনেমার সামনে কি হয়, এই যে মারামারি করতেছে, মারামারি করলে কি
মানে পুলিশ কি নিজেও দু একটা মাইর খাবে না? সেও মাইর খাচ্ছে, জীবাণুকেও মারতেছে, এই মারামারি করে টরে রক্ত টক্ত ছিটাই টিটাই পড়তেছে, নিজের বডি থেকে অংশ টংশ বেরোচ্ছে। তার মানে এদের এখান থেকেও কিছু কেমিক্যালস রিলিজ হবে। এই কেমিক্যালসগুলোকে আমরা বলি পাইরোজেন। কি বলে এটাকে? পাইরোজেন। তাইলে এই পাইরোজেনটা কখন নিঃসৃত হবে? যখন আমার মনোসাইট এবং নিউট্রোফিল মিলে আবার জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করবে, মারামারি করার চেষ্টা করবে, তখন ওখান থেকে পাইরোজেন নিঃসৃত হবে, হয়ে আবার আমার রক্তে মিশে যাবে, মিশে সেটা চলে যাবে আমার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে টেম্পারেচার কন্ট্রোলের একটা ইউনিট আছে। যখন এই পাইরোজেন যাবে আমার হাইপোথ্যালামাসের টেম্পারেচার ইউনিটটাকে সে বাড়ায় দিবে, তখন কি হবে? আমাদের বডি গরম হয়ে যাবে, আমরা বলবো আমাদের জ্বর আসছে। তোমার মনে পড়ে এখানে টিকা দেওয়ার পরে তোমার গায়ে জ্বর আসছিল? তাহলে এই হচ্ছে সেই সিস্টেম যে যখন মারতে গেছে জীবাণুটাকে, তখন মারামারি করার সময় কিছু পাইরোজেন পদার্থ নিঃসৃত হয়েছে, এই পাইরোজেনটার কারণে আমাদের জ্বর হয়। হাইপোথ্যালামাস টেম্পারেচারটাকে বাড়ায় দেয়। তাহলে তোমার জ্বরও হইলো, ঠিক আছে? পাইরোজেনের জন্য তোমার কি হইলো? তোমার জ্বর হইল। এখন এই গল্পের শেষ কোথায়? সিনেমার শেষ কোথায়? তুমি কি জীবাণুটাকে মেরে ফেলতে পারছো নাকি পারো নাই? দুই রকম ঘটনা হতে পারে। তুমি ভাবতে পারো জীবাণু মেরে ফেলছে, সুখে শান্তিতে সংসার করতেছে। এটা হইতেও পারে, নাও হইতে পারে। যদি হয় তাহলে তো ঘটনা এখানেই শেষ। যদি না হয় তাহলে আমাদের পরবর্তী সিনেমা দেখার জন্য আমন্ত্রণ থাকবে, সেটা হচ্ছে সিকুয়েল বেরোবে, তাই না? একই ঘটনার তৃতীয় প্রতিরক্ষা স্তর চলে আসবে। এখন পর্যন্ত তোমাকে আমি যা বলছি সেটা পুরাটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সিনেমার গল্প। যদি এখানে জীবাণুটাকে মেরে শেষ করা না যায়, তখন মনোসাইট বা নিউট্রোফিল অর্থাৎ ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল এরা অসহায় হয়ে যাবে। নিউট্রোফিল তো পারবেই না কিছু করতে, সে মারামারি করতে গিয়ে মনে করো যতটুকু পারছে মারছে, নাহলে নিজেই মরে ভূত হয়ে গেছে। ইউজুয়ালি নিউট্রোফিল খুব একটা ইফেক্টিভিটি দেখাতে পারে না, ম্যাক্রোফেজ তাও একটু চেষ্টা করে। নিউট্রোফিল যদি মরে যায় গল্প তো এখানেই শেষ। আর যদি এটা নিউট্রোফিল না হয়ে ম্যাক্রোফেজের হাতে থাকে মারামারিটা, তাহলে ম্যাক্রোফেজ যদি মারতে পারে তো মারলো, এখানেই শেষ, এই সিনেমাতেই শেষ। যদি মারতে না পারে তাইলেও করবে কি? মনে করো দুই একটা টুকরা তো করতে পারছে, তখন ম্যাক্রোফেজ এই টুকরাগুলাকে নিজের বডির চারপাশে এরকম সাইনবোর্ডের মতো ধরে দাঁড়ায় থাকবে, আমি আর পারতেছি না, এই টুকরাগুলোকে অন্য কেউ এসে মারো। মানে এই যে সাইনবোর্ডের মতো সে ধরে দাঁড়ায় আছে, এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কি বলে? APC। এগুলো সব আমরা বই একটু পরে পাবো, তোমাকে আমি সিনেমাগুলো আগে দেখাচ্ছি, পরে আমি বইয়ের পৃষ্ঠাগুলো দেখাবো। APC অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন? কারণ এই যে টুকরাগুলো, এগুলো তো এক একটা আমার ফরেন বডি, ক্লাসের শুরুতেই বলছিলাম ওরাই আমার অ্যান্টিজেন, আমি চিনি না, খারাপ জিনিস। তো অ্যান্টিজেনকে সে প্রেজেন্ট করতেছে কার জন্য? মনে করো মনোসাইট নিউট্রোফিল ছিল আমার বডির পুলিশ, তাহলে পুলিশ না পারলে হ্যান্ড ওভার করবে কার কাছে? র্যাব বা ডিবি, ওরা আসবে, তাই না? তার মানে ও হচ্ছে তাদের জন্য এটাকে তুলে ধরে দাঁড়ায় আছে যে আমি আর পারতেছি না, যে তোমরা ওকে মারার চেষ্টা করো। তাহলে তখন চলে আসবে আমার তৃতীয় প্রতিরক্ষা স্তরের বাহিনী যারা আছে। মনে আছে কি না তৃতীয় প্রতিরক্ষা স্তরের বাহিনীকে? তোমাকে একটু আগে বলছিলাম স্পেসিফিক নন স্পেসিফিকের কাহিনী, অর্জিত সহজাতের কাহিনী। তখন তোমাকে বলেছিলাম যে স্পেসিফিক ওয়েতে প্ল্যান করে মারামারি করতে পারে খালি দুইজন, একজন টি লিম্ফোসাইট, একজন বি লিম্ফোসাইট। সুতরাং আমার তৃতীয় প্রতিরক্ষা স্তরের শুধুমাত্র দুইটা উপাদান, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট বিভিন্ন রকম হইতে পারে, ওই যে হেল্পার টি কোষ, সাপ্রেসর টি কোষ, তারপরে তোমার সাইটোটক্সিক টি কোষ, অনেক কিছু হইতে পারে, কিন্তু জিনিসটা টি কোষ হইতে হবে, এবং সাথে বি কোষ। এই দুইটা টাইপ হচ্ছে আমার কার? তৃতীয় প্রতিরক্ষা স্তরের বাহিনী। ওরা এসে পরবর্তীতে আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে। যদি টি কোষ আসে, ও হচ্ছে গিয়ে সরাসরি ওকে একদম কোষ ভিত্তিক মারামারি করবে। যদি বি কোষ মারতে আসে, তাহলে সে মাঝখানে একটু অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করে করে দূর থেকে ছুঁড়ে মারবে বোমের মতো, এবং ওই বোম খেয়ে খেয়ে জীবাণুগুলো মরে যাবে। মানে টি কোষ হচ্ছে একদম রাস্তায় নেমে মারামারি করবে, বি কোষ হচ্ছে নিজেকে বাঁচায় দূর থেকে বোম ছিঁড়ে ছিঁড়ে মারবে, একটু চালাক, বুঝছো? তাহলে এইটা কিন্তু তোমার তৃতীয় প্রতিরক্ষা স্তরের গল্প, যখন আমার ম্যাক্রোফেজ ব্যর্থ হলো। এবং মনে আছে কিনা বলছিলাম, এখানে সবাই কি করবে? মেমোরি সেল তৈরি করবে। বি কোষ যখন অ্যান্টিবডি তৈরি করবে, তখন সে তার আগে একটা মেমোরি তৈরি করে তারপরে অ্যান্টিবডি তৈরি করে মারতে পাঠাবে। টি কোষও সেম, সে হচ্ছে প্রথমে হেল্পার টি কোষ, তারপরে সাইটোটক্সিক টি কোষ, এরকম কতগুলো স্টেপ আছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে সে আগে মেমোরি তৈরি করবে, তারপরে মারতে যাবে, বুঝছো? তাহলে এই গল্পগুলো কিন্তু হচ্ছে তোমার তৃতীয় প্রতিরক্ষা স্তর। আর এই পর্যন্ত যে বলছিলাম, এগুলো সব হচ্ছে তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। চল এখন একটু বয়ে যাই, তোমার জন্য একটু ইজি হবে হোপফুলি। আমাদের মুভি দেখা শেষ, ঠিক আছে? এবার দেখো, বলছিলাম শুরুতেই মারামারি করার জন্য দুজনকে ডাকছিলাম, কাকে কাকে? মনোসাইট, নিউট্রোফিল, ওদেরকে আমরা একসাথে কি বলি? ফ্যাগোসাইট। সুতরাং তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের একটা প্রথম উপাদান হচ্ছে
ফ্যাগোসাইট, কে কে? নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তারপরে যার কথা তোমাকে আমি আগে বলছিলাম, ন্যাচারাল কিলার সেল। দেখো টি লিম্ফোসাইট 3 রকম পড়াইছি, বি, টি আর হচ্ছে মানে বি কোষ, টি কোষ, সরি টি লিম্ফোসাইট না, লিম্ফোসাইট 3 রকম পড়াইছি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার কোষ। এর মধ্যে আগেই বলছিলাম আপু, ন্যাচারাল কিলার কোষ হচ্ছে গিয়ে উল্টাপাল্টা ধুমধাম মারামারি করে, কারে মারবে জানে না, মারতে হবে মারবে। আর বি আর টি হচ্ছে স্পেসিফিক। তাইলে তুমি ন্যাচারাল কিলার কোষকে প্রথম প্রতিরক্ষা স্তরে তো পাওয়ার সুযোগ নাই, কারণ রক্তে তখনও ঢুকে নাই। তৃতীয় প্রতিরক্ষা স্তরে পাওয়ারও সুযোগ নাই, কারণ ও স্পেসিফিক না। তাহলে ওর জন্য জায়গা বাকি আছে একটা, সেটা কি? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এই জন্য দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার কোষকে পাবো। ও টিউমার কোষকে মারে, ভাইরাস কোষকে মারে, মানে যারে পায় তারাই মারে। এবং হচ্ছে ওর মারামারির কোনো মানে সৌন্দর্য নাই, ও ধিমধাম মারামারি করা শুরু করে। এই যে দেখো নন স্পেসিফিক টাইপের মারামারি করে। তারপরে হচ্ছে ওর মারার জন্য ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য দেখছো বসে যে একটা রন্ধ্র বা ফুটা করে ফেলে, ফুটা করে ওই নিউক্লিয়াসটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। কি কি দিয়ে ফুটা করে ওই জিনিসগুলোর নাম আমরা পরে আবার পাবো, গ্র্যানজাইম, পারফোরিন, এরকম কিছু এনজাইমের মতো আছে, এগুলো দিয়ে ফুটা করে। আচ্ছা, এবার আসা হচ্ছে প্রদাহ। বলছিলাম ইনফ্লামেশনের কথা, ওই যে যে জায়গায় মারামারি হয় ওই জায়গায় লাল হয়ে যাবে, ফুলে যাবে, গরম হবে, লাল হবে, এগুলা ব্যথা করবে। কী কী বলছে খেয়াল করো কিন্তু, অবশ হয়ে যায় বললে কিন্তু আবার সত্যি কথা বললো না, লাল হবে, ফুলবে, গরম হবে, ব্যথা করবে, ব্যাস। আচ্ছা, এবার আসো হচ্ছে গিয়ে এই যে লেখা আছে দেখো, ক্ষতস্থানটি লাল হয়ে যাবে, ক্ষতস্থানটি গরম হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথার প্রকাশ পাবে, তখন আমরা কমপ্লিটলি এটাকে কি বলবো? ইনফ্লামেশন বা প্রদাহ হয়েছে। ঠিক আছে, এবার আসো হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। মনে আছে ওদের কথা? 20 ধরনের প্রোটিন দিয়ে তৈরি, প্লাজমা প্রোটিন দিয়ে। ওই যে চা স্টলে বসে চা খাচ্ছিল, ইনফরমাল হিসেবে কাজ করছে, পুলিশকে চিনাই দিয়েছে জীবাণুর কাছে এনে। তাহলে এরা হচ্ছে আমার জীবাণুকে শনাক্ত করতে হেল্প করবে। দেখো লেখা আছে এমন একটি গ্রুপ যা হচ্ছে রক্ত সংবহিত হয়ে অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিকে সহায়তা করে। এবং সহায়তাটা কেমনে করে? ও আসলে চিনিয়ে দিতে সাহায্য করে। ঠিক আছে, জীবাণুকে চিনিয়ে দিতে সাহায্য করে। ওকে, এবার তাহলে আমরা দেখব হচ্ছে ইন্টারফেরন। মনে আছে ইন্টারফেরন? বলছিলাম ইন্টারকমে কল দিয়ে দিয়ে জানাই দিবে ভাইরাস আক্রান্ত কোষ। দেখো এখানে যে ভাইরাসে আক্রান্ত হইলে তাড়াতাড়ি করে বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটা থেকে আশেপাশের কোষগুলোকে বিভিন্ন গ্লাইকোপ্রোটিন দিয়ে দিয়ে জানায়, ইনফরমেশন পাঠায়, খবর পাঠায়, ওই খবরগুলোকে আমরা ইন্টারফেরন বলছি। এবং লাস্ট অফ অল জ্বরটা কেমনে হচ্ছে? ওই যে মারামারি করার কারণে ওখান থেকে পাইরোজেন বেরোচ্ছিল, পাইরোজেন গিয়ে আমাদের হাইপোথ্যালামাসে চলে যাচ্ছে। তোমাকে এই কথাগুলো আপু অলরেডি বলছি, হাইপোথ্যালামাসে চলে যায়, কে যায়? পাইরোজেন যায়, হয়ে গিয়ে জ্বর বানায়। এবং জ্বরটা কিন্তু আসলে ভালো কেন? ভালো হচ্ছে জ্বর না হলে তুমি বুঝতেই পারতা না যে তোমার বডিতে কোনো একটা খারাপ কিছু হচ্ছে। জ্বর হচ্ছে দেখে তুমি ডাক্তারের কাছে যাচ্ছ যে আমার জ্বরটা কেন হলো, তখন ওই জীবাণুটা কী সেটা আমরা বের করার চেষ্টা করি। না হলে তোমার যদি জ্বর না হইতো, জীবাণু মনে করো ভিতরে বৈশা একেবারে যকৃৎ কোষ খায় অর্ধেক শেষ, তারপরে তোমার খবর হয়েছে আয় হ্যাঁ আমার যকৃৎ গেল কই, তাই না? এরকম হয়ে যাইতো। মানে জ্বরটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটাকে খারাপ কিছু মনে করা উচিত না। বাই দ্য ওয়ে, আমরা প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কিন্তু পড়ে ফেলছি। এবং আপু বলছিলাম যে যারা বুঝতে চাও তাদের জন্য আপুর এতক্ষণকার কষ্ট। আপু চাইলে কিন্তু ডাইরেক্ট এই স্লাইডটা দেখায় বলতে পারতাম নাও ধিমধাম এবার কতগুলো মুখস্থ করো। এই অতল, এসিম, এগুলো হচ্ছে গিয়ে তোমার প্রথম প্রতিরক্ষা স্তর, ফাইজা কম পড়লে সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আপু চাইলে এটা করতে পারতাম, কিন্তু চেষ্টা করছি জিনিসটা বুঝাইতে, কারণ আলটিমেটলি এটা তোমার নেক্সট লাগবেই, তুমি যখন মেডিকেলে ঢুকবো তোমার লাগবেই। সো যাই হোক, তারপরেও যদি মনে করো আপু কোশ্চেন অ্যান্সার করতে গেলে এমসিকিউ ক্ষেত্রে একটু ছন্দ হলে ভালো হয়, তাদের জন্য স্লাইডটা থাকলো, তুমি বোঝার পরে স্লাইডটা থেকে চাইলে ছন্দ মুখস্থ করতে পারো, সমস্যা কিছু নাই। ওকে, এবার দেখি ঝটপট এই কোশ্চেনের উত্তর দাও। অনেকবার বলে ফেলছি, দাগায় দিছি। কোনো একটি প্রদাহের অন্তর্ভুক্ত ঘটনা না। এখানকার কোনটা প্রদাহের অন্তর্ভুক্ত ঘটনা না? ক্ষতস্থানের লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং এটা অবশ হয়ে যাওয়া। কোথাও পড়াইছি অবশ হয়ে যায়? আপু বলছেও, কিন্তু অবশ থাকলে সেটা হবে না। সুতরাং অন্তর্ভুক্ত না হচ্ছে অবশ হয়ে যাওয়াটা। ঠিক আছে, এবার চলে আসো তৃতীয় প্রতিরক্ষা স্তর। এইটা এখন তোমার জন্য অনেক ইজি, কারণ তুমি অলরেডি তোমাকে আমি তৃতীয় প্রতিরক্ষা স্তরের সিনেমা দেখাই ফেলছি, খালি টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, এছাড়া তো আর কেউ নাই। সো এখানে দেখো প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যখন পারে না, এগুলো যখন অতিক্রম করে চলে যায়, এগুলো কিন্তু সবই আমি তোমাকে সিনেমার গল্প করতে করতে বলে ফেলছি। যখন সমস্ত নন স্পেসিফিক প্রতিরক্ষা পার হয়ে যায়, বডিতে ঢুকেই গেল, তখন কার্যকর হয় আমার বডির সর্বোত্তম, সক্রিয়, শক্তিশালী এবং স্থায়ী অনাক্রম্য সাড়া, যেটা হচ্ছে আমার তৃতীয় প্রতিরক্ষা স্তর। এটা হচ্ছে আমার ফাইনাল ডিফেন্স, আর কিচ্ছু করার নেই আমার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এমনি 3টা বৈশিষ্ট্য আছে, এগুলো একটু রিডিং পড়বা। ক্যান্সার কোষকে মারার চেষ্টা করে, সমগ্র কোষের উপর কাজ করে, এগুলো এমনি পড়বা। এই স্লাইডটা
তোমাকে আলটিমেটলি আসলে আমার এটা পড়ানো শেষ, তাও আমি তোমাকে একটু দেখাই দিই। যেমন এটা হচ্ছে গিয়ে বডিতে ঢুকতে বাধা দেয়, এটা অ্যান্টিবডির মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে করে, মানে অ্যান্টিবডি আসলে তো সেটা তৃতীয় প্রতিরক্ষা স্তর হয়ে যাবে, তাহলে অ্যান্টিবডি ছাড়া অন্য কোনোভাবে মারার চেষ্টা করে। এইটা হচ্ছে সহজাত, এটাও সহজাত, এটা অর্জিত, এগুলো তুমি অলরেডি জানো। যেগুলাই সহজাত সেগুলাই জন্মগতভাবে প্রাপ্ত, আর সেটা পরবর্তীতে কোনো একটা উদ্দীপনার মাধ্যমে শিখেছে। যেটা জন্মগত সেটাই নন স্পেসিফিক, আর যেটা অর্জিত সেটা স্পেসিফিক। এগুলো কি তোমার জন্য নতুন কিছু? প্রত্যেকটা আপু শুরু থেকে কয়বার করে বলতেছি বলো, ইনশাল্লাহ অলরেডি তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার আসো এক্সাম্পলগুলোতে, এখানে তুমি দু একটা জিনিস নতুন পাবা। ত্বক পড়াইছি, লোম পড়াইছি, সিলিয়া পড়াইছি, কানের মধ্যে সিরুমেন পড়াইছি, অশ্রুশ্লেষা বা লালা যেটা এটাও পড়াইছি, পাকস্থলীর অ্যাসিড, রেচন জনতন্ত্রের অ্যাসিড, মাইক্রোবায়োম, মলত্যাগ, বমি, এখানকার সবগুলো আমরা পড়ছি। প্রতিরক্ষাতে আসো, মানে সেকেন্ড যেটা লেয়ার, এখানে হচ্ছে আমরা ফ্যাগোসাইটোসিস, এনকে সেল মানে যেটা হচ্ছে প্রাকৃতিক মারণকেশ বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল পড়ছি, কমপ্লিমেন্ট সিস্টেম পড়ছি, ইন্টারফেরন পড়ছি, প্রদাহ পড়ছি, জ্বর পড়ছি। পড়ি নাই কিন্তু তোমার মুখস্থ করতে হবে এমন আছে এখানে তিনটা। সাইটোকাইন, সাইট মানে কোষ থেকে বের হবে যে কাইনগুলা, সেটা সাইটোকাইন। অ্যাকিউট ফেজ প্রোটিন, এটা মনে রাখবে কিভাবে, এই যে কমপ্লিমেন্ট সিস্টেম এটাও কিন্তু প্রোটিন দিয়ে তৈরি ছিল। মনে রাখবা প্রোটিন টাইপের যেটাই বলি না কেন সেটা আমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসবে। সাইটোকাইন মানে কি, এগুলো হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ, যেমন ফ্যাগোসাইটোসিসে কি হয়, কিছু রাসায়নিক পদার্থ হেল্প করে, ওরাই কিন্তু সাইটোকাইনস। তাহলে এটাও কাইন্ড অফ দ্বিতীয় প্রতিরক্ষার স্তরেরই হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান রক্ততঞ্চন, বলছিলাম রক্তে ঢুকছে এরপরে যা হবে সেটা আমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর চেষ্টা করবে। সো মনে রাখবা রক্ততঞ্চন, রক্ত শব্দটা আছে, এটাও আমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ক্লিয়ার এতটুকু? তাহলে প্রথম গেল, দ্বিতীয় গেল, আর এখানে তো আসেই হচ্ছে লিম্ফোসাইট, সেটা টি হইতে পারে, বি হইতে পারে, বি এর থেকে অ্যান্টিবডি বের হইতে পারে, এবং সবাই মেমোরি কোষ তৈরি করে। বলে আসছি না সবগুলোর কথাই তোমাকে? তাহলে এই স্লাইডে আমার মনে হয় না তোমার জন্য নতুন কিছু আসলে আর আছে, যা ছিল সেটাও তোমাকে পড়াই ফেলছি। এই জায়গাটা একটু মাজেদা ম্যাডামের বই, আজমল স্যারের বই, কয়েকটা বই মিক্স করে কয়েকটা ইনফরমেশন নতুন লেগেছে, একটু ডিফারেন্ট লেগেছে, সেগুলো একসাথে করে দেওয়া হয়েছে। কি কি, যদি কোনো কারণে প্রশ্ন এরকম হয় যে বহুকোষী জীবাণু ধ্বংস করে কে, মানে একটা এমন একটা জীবাণু সেটার একটাই কোষ না, একটু বড়, একটু কমপ্লেক্স, কয়েকটা কোষ নিয়ে তৈরি, ওই ধরনের জীবাণু মারার জন্য আছে হচ্ছে ইওসিনোফিল। ইমিউন সারাতে শনাক্তকারী কোষ কোনটা? লিম্ফোসাইট। ঠিক আছে। ইমিউন সারার সূত্রপাত ঘটায় কোনটা? বি কোষ। এখানে অনেক কিছু তুমি বুঝবা না, এটা নর্মাল সূত্রের সঙ্গে মিলতেছে না, এগুলা বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন জায়গায় চিপাচাপায় ঢুকানো ছিল, কিন্তু প্রশ্নে চলে আসে, এই জন্য এখানে দিছি। এটা তোমাকে একটু চোখ বন্ধ করে তো মুখস্থ করতে পারবা না, মানে তাকাবা কিন্তু মাথা বন্ধ করে মুখস্থ করবা, বুঝছো? মানে তুমি শুধু ওয়ার্ডগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করবা। কীরকম? যদি বলে সূত্রপাত তাহলে বি কোষ, শনাক্তকারী তাহলে লিম্ফোসাইট, যদি বলে হেল্পার টি কোষের কাছে অ্যান্টিজেন উপস্থাপন করে কারা, এপিসি কে কে আছে, ম্যাক্রোফেজ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ। এপিসি পড়াইছিলাম, ম্যাক্রোফেজ যে এপিসি এটা আগেই পড়াইছি, সাথে এখন কি দেখতে বললাম, বি কোষ আর ডেনড্রাইটিক কোষ। এই ইনফরমেশনগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু কষ্ট হবে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এবার আসো প্রত্যেকটা ডিটেইলিংয়ে ঢুকছে। ত্বকের ভূমিকা কী, রেচন জননতন্ত্রের অ্যাসিডের ভূমিকা কী, মলত্যাগের ভূমিকা কী, এগুলো তুমি এমনি রিডিং করবা, দাগানো যে লাইনগুলো আছে ওগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা আর কি। যেমন আমাদের এই যে ত্বকের স্তরগুলো একদম বাইরে হচ্ছে এপিডার্মিস, এটা স্ট্র্যাটাম কর্নিয়াম নামে পরিচিত, হ্যাঁ, এটাকে হর্নি স্তর বলে, যেটা মৃত চাপা কোষ দিয়ে তৈরি, এগুলো একটু পড়তে পারো। এখানে আবার অক্ষতিকর ব্যাকটেরিয়া সবসময় থাকে, ওই যে অক্ষতিকর মানে যেটা গুড ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োম বলছিলাম, এগুলো থাকে। তারপরে হচ্ছে কিছু শ্বেত গ্রন্থি, কিছু ঘাম গ্রন্থি, এগুলো থাকে। একটু শর্ট করি, বুঝছো? ওই যে দেখো শর্টটা এরকম, তোমার জন্য একটা স্লাইড দিছি, এই যে এখান থেকে তুমি শর্টকাট একবারে শিখতে পারবা যে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, ত্বকের তিনটা লেয়ার। এপিডার্মিস থেকে মনে রাখবা এটাকে হর্নি স্তর বলে, স্ট্র্যাটাম কর্নিয়াম বলে, এখানে কেরাটিনোসাইট থাকে যেটা কেরাটিন তৈরি করে। মাঝের যে স্তর ডার্মিস, এখান থেকে পড়বা, এখানে দুইটা গ্রন্থি থাকে, একটা ঘাস মানে ঘাস দিয়ে মনে রাখি, ঘাতে ঘাম গ্রন্থি, ওখান থেকে ঘাম বের হয়, শ্বেতে শ্বেত গ্রন্থি, সেখান থেকে শ্বেত বা সেবাম বের হয়। আর হাইপোডার্মিস হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। এমসিকিউ আসলে এই স্লাইড থেকেই আসবে। এবার চলে আসো পরবর্তীতে, ওই যে তোমার বিভিন্ন এনজাইমগুলোর নাম, বুঝছো কোথায় কি থাকে? চোখের পানিতে, লালা রসে, নাসিকা ঝিল্লিতে, এগুলোতে থাকে লাইসোজাইম। সিমেন, সিমেনে থাকবে ওই এনজাইমটার নাম স্পারমিন। দুধের মধ্যে যে এনজাইম, সেই এনজাইমটার নাম ল্যাক্টোপারঅক্সিডেজ। এটা তো ইজি, তাই না? দুধ, ল্যাক্টো, দুধের সাথে ল্যাক্টো, তাহলে দুধের মধ্যে আছে ল্যাক্টোপারঅক্সিডেজ। তারপর হচ্ছে গিয়ে সিমেনে আছে স্পারমিন, স্পার্ম থাকে, স্পার্ম থেকে স্পারমিন। তারপর হচ্ছে
অশ্রু, লালা, নাসিকা ঝিল্লি, সেগুলোতে লাইসোজাইম। নামগুলো একটু শিখতে পারো, ঠিক আছে। আর সিরোমিনাস গ্রন্থি থেকে সিরুমেন আসে, এটা আমরা মোটামুটি বুঝবো। তারপরে আমাদের হচ্ছে খাদ্যদ্রব্যর ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য হচ্ছে বিভিন্ন এনজাইমের ভূমিকা, অ্যাসিডের ভূমিকা, সেগুলোর কথা বলছে। এগুলো এমনিতেই রিডিং পড়বা শুধু, হ্যাঁ, খুব বেশি ভেতরে ঢোকার প্রয়োজন নাই। আমরা এই পিএইচগুলো মোটামুটি জানি। অ্যাসিডিক পিএইচ, যদি পিত্তরস থাকে তাহলে হচ্ছে কি তোমার ক্ষারীয় পিএইচ থাকবে, এগুলো একটা রিডিং দিবা। পড়লে বেশি হলেই দাগানো লাইনগুলো একটু দেখবে, এর বাইরে দেখার দরকার নাই, হ্যাঁ। এবার চলে আসা হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ, মানে আমরা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের জিনিসগুলো একটু ডিটেইলিং করার চেষ্টা করব। এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের জিনিসের মধ্যে প্রথমেই ওরা ফ্যাগোসাইট হিসেবে যে দুজন ছিল না, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল, এই দুইটাকে ডিটেইলিং করছে। মজার কাহিনী হচ্ছে তুমি এই দুইটা কিন্তু কিছুটা হলেও রক্তচাপটারও পড়ে আসছো, মানে নিউট্রোফিলের নিউক্লিয়াস আছে নাকি নাই, ম্যাক্রোফেজে আছে নাকি নাই, কার নিউক্লিয়াস বড়, কার নিউক্লিয়াস ছোট, কার কয়টা খণ্ড, কে কয় দিন বাঁচে, এই জিনিসগুলো পড়ছিলাম না। এখানে নতুন করে একটু জানতে হবে কে কয়টা জীবাণু মারতে পারে, কে বেশি ইফেক্টিভ, কে বেশি দিন বাইচা জীবাণু মারে, এই টাইপের কিছু জিনিস তোমাকে নতুন পড়তে হবে। আর বাদবাকি জিনিস তোমার আগের পড়া। তারপর আপু তোমাকে একটু দেখাই যে মোনোসাইট, এটা হচ্ছে কিন্তু দানা থাকবে না, আগেই বলছি, ফিল নাই নামের শেষে, দানাহীন, এবং এটার নিউক্লিয়াসটা হচ্ছে বৃক্কাকার। মোনোসাইট নিজে কিন্তু বৃক্কাকার না, ওর নিউক্লিয়াসটা বৃক্কাকার। যদিও এখানে সরাসরি এমনভাবে লিখছে মনে হচ্ছে ম্যাক্রোফেজ নিজেই বুঝি বৃক্কাকার, বা মোনোসাইট নিজেই বুঝি বৃক্কাকার, এরকম মনে হচ্ছে, বাট এটা কিন্তু না। যাই হোক, আমাদের শ্বেত রক্তকণিকার 4% হচ্ছে মোনোসাইট। এগুলো মুখস্থ করতে পারলে তো খুবই ভালো, না পারলে প্যারা নাই। যেটা আমি তোমাকে মুখস্থ করতে বলবো সেটা হচ্ছে ওই মোনোসাইট যখন কোষে ঢুকে তখন এটাকে বলা হয় ম্যাক্রোফেজ, এবং ও সাধারণত 5 গুণ বড় হয়ে যায়। মোনোসাইট হচ্ছে ম্যাক্রোফেজ আরও বড়। মোনোসাইট যখন কোষে ঢুকে তখন সে সাইজে আরও বড় হয়, কারণ মারামারি করতে হবে, এখন একটু হৃষ্টপুষ্ট না হলে তো হবে না, তাই না। তারপরে আসা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম যে হয়, ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যোজক টিস্যু, মস্তিষ্ক, এগুলো আমরা সব তোমাকে পড়াইছি কোন জায়গায় কি নাম হয়। এবং এটা কতদিন বাঁচতে পারে, বেশ কয়েক মাস পর্যন্ত জীবিত থাকে। এইখানে তোমার একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, আপু আপনি তো রক্ত চ্যাপ্টারে পড়াইছিলেন যে মোনোসাইট আর নিউট্রোফিল যে দুজন মারামারি করে দুইজনই বাঁচে হচ্ছে 2 থেকে 5 দিন, তো এখানে আবার কয়েক মাস বলছেন কেন? কয়েক মাস বলছি ম্যাক্রোফেজকে। ম্যাক্রোফেজ আর মোনোসাইট সেম জিনিস না। মোনোসাইট যদি রক্তের মধ্যেই থাকে সে 2 থেকে 5 দিনের মধ্যে মরে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সে যদি এই 2 থেকে 5 দিনের মধ্যে কোনোভাবে কোনো কোষের ভিতরে ঢুকে যায়, অর্থাৎ ম্যাক্রোফেজ হয়ে যায়, তাহলে সে কয়েক মাস পর্যন্ত জীবিত থেকে মারামারি করতে পারবে, অর্থাৎ তোমাকে প্রতিরক্ষা দিতে পারবে। ক্লিয়ার? কনফিউশন ক্রিয়েট করবে না কিন্তু, যে এক জায়গায় 2 থেকে 5 দিন, এক জায়গায় আবার কয়েক মাস, ব্যাপারটা কিন্তু সেম না, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে গিয়ে মূল ভূমিকা, বারবার বলতেছি দুইজনের মধ্যে মূল ভূমিকা পালন করে কিন্তু এই ম্যাক্রোফেজ, মানে নিউট্রোফিলের চেয়ে সে অনেক বেশি অ্যাক্টিভ। দেখো একটা ম্যাক্রোফেজ প্রায় 100টার মতো জীবাণু মারতে পারে। অন দ্য কন্ট্রারি আমি তোমাকে একটু পরে দেখাবো নিউট্রোফিল মাত্র 3 থেকে 20টা জীবাণু মারতে পারে, অর্থাৎ প্রায় অনেক গুণ বেশি জীবাণু মারে একটা ম্যাক্রোফেজ, ঠিক আছে। তারপর সাইটোকাইন, এগুলো ক্ষরণ হলে ও টের পায়, আসে দৌড়ায়। তারপর নিউট্রোফিলের একটু ব্যাস বলছে, এটা কয়টা খণ্ড বলছে, এগুলো আমরা ওই রক্তের চ্যাপ্টারে পড়ে আসছি, 2 থেকে 5 খণ্ড পড়ছিলাম তখন। তারপরে ওর শেপও কিন্তু আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে 12 থেকে 15 মাইক্রোমিটার, এটাই পড়ছিলাম, এখানে কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তারপর হচ্ছে কত পার্সেন্ট আছে, 60 থেকে 70%, মানে প্রচুর। খেয়াল করছো কিনা, মোনোসাইট ছিল মাত্র 4%, আর 60 থেকে 70%ই হচ্ছে তোমার নিউট্রোফিল। তারপর নিউট্রোফিলের সংখ্যা অনেক বেশি, কিন্তু লাভ কি, নিউট্রোফিল মারা যায় তাড়াতাড়ি, মাত্র 2 থেকে 5 দিন। আর মোনোসাইটে কোনোভাবে ম্যাক্রোফেজ হলে মাসের পর মাস বাঁচতে পারে, অনেক বেশি প্রোটেকশন দিতে পারে। এবং একটা ম্যাক্রোফেজ তোমার 100টার মতো জীবাণু মারতে পারে, কিন্তু একটা নিউট্রোফিল 3 থেকে 20টা, এই পেজে আছে নাই, পরের পেজ খুব সম্ভবত 3 থেকে 20টার মতো, এই যে 3 থেকে 20টা ব্যাকটেরিয়া মারতে পারে। তাহলে দেখো এটা সংখ্যা বেশি হইলেও ইফেক্টিভিটি কম, আর ম্যাক্রোফেজের সংখ্যা কম হইলেও মারতে পারে অনেক বেশি, ঠিক আছে। তারপর কোন কোন জায়গায় থাকে, কতদিন জীবিত থাকতে পারে, এরকম কিছু কথাবার্তা বলছে। তারপর হচ্ছে নিউট্রোফিলের পক্ষে ব্যাকটেরিয়ার যে বড় পদার্থকে গ্রাস করা সম্ভব হয় না। মনে করো একটা কৃমির লার্ভা ঢুকছে, মনে করো হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়ার চেয়ে বড় কোনো একটা প্রোটোজোয়া বা অন্য কোনো জীবাণু ঢুকছে, মারতে পারবে না নিউট্রোফিল, সেটাকে মারতে পারবে না, এটাই বলার চেষ্টা করছে। এবং একটা পর্যায়ে মারতে মারতে একসময় কী হয়, সে নিজেই নিষ্ক্রিয় হয়ে মৃত্যুবরণ করে। তো যাই হোক, এখন ম্যাক্রোফেজ ভার্সেস নিউট্রোফিল একটা পার্থক্য চক্র দেওয়া আছে, খুবই কমন কথাবার্তা, যে এটা অদানাদার, এটা অবশ্যই দানাদার, নামের শেষে ফিল আছে। তারপর এটা হচ্ছে মোনোসাইট, এটা যখন কোষে ঢুকে তখন সে ম্যাক্রোফেজ হয়। নিউট্রোফিল কোনো চেঞ্জ নাই, এটা রক্তে আছে, রক্তেই আছে, শেষ, আর কোনো কাহিনী নাই। তারপরে ম্যাক্রোফেজ বি আর টি কে ডাকতে পারে, ওই যে মনে আছে প্ল্যাকার্ড ধরে দাঁড় করে দিছিলাম,
সেকেন্ড একটা সিনেমা যখন শেষ হইলো, ও যখন মারতে পারলো না, তখন কি প্ল্যাকার্ড ধরে দাঁড়াইছিল যে আমি আর মারতে পারতেছি না, তোমরা আসো তোমরা আসো। কারা ডাকছিল? বি কোষ আর টি কোষকে ডাকছিল। কার কথা বলতেছি? ম্যাক্রোফেজের কথা বলতেছি। এখানে এটাই লিখছে, এই ম্যাক্রোফেজ বি আর টি কোষকে ডাকতে পারে যে তাড়াতাড়ি এসে তুমি এটা মারার চেষ্টা করো। আর ওদের এরকম কোনো সক্ষমতা নাই। তখন বলে আসছিলাম সিনেমার মধ্যে যে নিউট্রোফিল যদি মারতে আসে, ও মারতে পারলে মারবে, না মারতে পারলে নিজে মরবে, কিন্তু প্ল্যাকার্ড ধরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। মানে নিউট্রোফিল এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে না, কিন্তু আমার ম্যাক্রোফেজ এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারবে। আর এখানে একটু মুখস্থ রাখবা, সেটা হচ্ছে 2 প্রক্রিয়ায় মারে, ভৌত এবং ফ্যাগোসাইটোসিস, এবং এটা হচ্ছে 3 প্রক্রিয়ায় মারে। ও হচ্ছে ফ্যাগোসাইটোসিসও করে, প্রোটিনটাও ভাঙে, আবার হচ্ছে কি ভৌত প্রক্রিয়া। মানে এখানে নতুন বাড়তি আছে হচ্ছে প্রোটিওলাইটিক, প্রোটিন ভেঙে কাজ করতে পারে। এটা একটু মুখস্থ করবা। চলে আসলাম পরের স্লাইডে। এটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড রাইটারের বই থেকে আমরা একটু একটা বক্স দিয়ে দিয়েছি, তুমি চাইলে একটু নতুন করে এগুলো দেখতে পারো। একই জিনিস, 4%, 60 থেকে 70%, 100 টাকা মারে, 3 থেকে 20 টাকা মারে, তারপরে কত তাড়াতাড়ি চলে, দুইটাই সেম স্পিডে চলে, 40 মাইক্রোমিটার পার মিনিট, দুইটাই 40 মাইক্রোমিটার পার মিনিট। এটার একটু বড়, ম্যাক্রোফেজ আকারে অনেক বড়, 60 থেকে 80, এটা মাত্র 12 থেকে 15। ওর কোনো নিউক্লিয়াসের কোনো খণ্ড থাকবে না, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে তোমার এর নিউক্লিয়াসে 2 থেকে 5 খণ্ড। সে হচ্ছে অনেক অনেক তৈরি হয় নিউট্রোফিল, সংখ্যা অনেক বেশি। ওর কিন্তু সংখ্যা এত বেশি হবে না। আর এটা কয়েক মাস জীবিত থাকে, ও মাত্র 12 ঘন্টা থেকে 3 দিন। ওইটা আমরা 2 থেকে 5 দিন পড়ছিলাম হচ্ছে রক্ত চ্যাপ্টারে। সমস্যা নাই, 2 থেকে 5-এর মধ্যেই তো আছে কাছাকাছি। 12 ঘন্টা থেকে 3 দিন, তোমার তো 2টা অপশন একই সঙ্গে কখনো অ্যান্সার দিবে না, সো টেনশন করবা না, ঠিক আছে। ম্যাক্রোফেজ সাইটোকাইন ক্ষরণ করে, ওই টাইপের কিছু করতে পারে না। এগুলো আমরা সব পড়ে ফেলছি। এখন আসো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের স্টেপগুলো কি? 7টা স্টেপ বলছে, এই সংখ্যাটা একটু মনে রাখো। ম্যাক্রোসাইট যেগুলো আছে, মানে যারা মারতে আসবে, ওরা প্রথমে তো সক্রিয় হইতে হবে, আগে খবর পাইতে হবে যে এক জায়গায় মারামারি হয়েছে, পুলিশকে কেউ কল দিয়ে জানাবে যে এখানে মারামারি হয়েছে, তারপরে না সে যাবে, এরকম একটা ব্যাপার। তারপর অণুজীবের কাছে যাবে, যে মারতে পারে সে মুহূর্তের মধ্যে মারতে পারে, মাত্র 0.01 সেকেন্ড সময় লাগে, এর মধ্যে ব্যাকটেরিয়া খেয়ে শেষ, মানে খুঁজে পাওয়ার পরে। আর মারতে না পারলে তো সারা জীবন মারামারি করলেও শেষ হবে না, বুঝছো না। এরপর আসো ফ্যাগোজোম সৃষ্টি, ওইটাকে মেরে পেটের মধ্যে ঢুকাই ফেলে, তারপরে ওইটা নিজের লাইসোজোমের সঙ্গে লেগে ফ্যাগোলাইসোজোম হয়। তারপরে কি হয়, ওই যে একটা পরিপাক থলিকে তৈরি করে, তারপর সেখান থেকে একটু মিলেমিশে যায়। এগুলো আমরা ছোটোবেলায় পড়ছিলাম, বুঝছো। এই যে ব্যাকটেরিয়াটা ঢুকার পর এখানে একটা ভেসিকল তৈরি হলো, এটার ভিতরে আমার ব্যাকটেরিয়া আছে। তারপরে যে আমার মনোসাইট বা নিউট্রোফিল যে গেছে মারতে, তার তো নিজস্ব লাইসোজোম ছিল। লাইসোজোমের মধ্যে কি, এটা এনজাইমের একটা থলিকা না, এই এনজাইমগুলো এটার সঙ্গে এরকম লাগবে, লেগে এই জায়গায় দেখো ডিসুম 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 মারামারি হচ্ছে, হয়ে টয়ে অপাচ্য অংশ বা ময়লা যেটা থাকবে ওইটা বের করে দিবে, শেষ। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ফ্যাগোসাইটোসিসের বিভিন্ন স্টেপগুলোর কথা বলছে, ঠিক আছে। এই যে প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ করে, এটা কে করতে পারবে বলো তো? প্রোটিওলাইটিক এই কথাটা যদি বলে, এই কাজটা করতে পারবে আমার নিউট্রোফিল। মনে আছে একটুকে দেখাইছিলাম, প্রোটিওলাইটিক অংশটা শুধু নিউট্রোফিলের জন্য ছিল। তারপর অপাচ্য অংশ সহ ব্যাকটেরিয়া বের করে দিবে, বর্জ্য পদার্থ নিষ্কাশন করে দিবে। এমনি জাস্ট হেডলাইন পড়বা, এখান থেকে আসলে পড়ার কিছু নাই। এবার চলে আসা হচ্ছে সহজাত ও অর্জিত অনাক্রম্যতা, মানে তৃতীয় প্রতিরক্ষা স্তরের ভিতরে আবার ও একটু বলার চেষ্টা করছে যে সহজাত অর্জিত হিসেবে এখানে কী কাহিনী আছে আমি তোমাকে একটু বলি। 2টা ধরনের কথা বলছে আগের স্লাইডে, দেখো, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আপু তোমাকে আগেই পড়াই ফেলছি বারবার, প্রথম এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে সহজাত প্রতিরক্ষা, আর সাথে অর্জিতটা হচ্ছে আমার তৃতীয় প্রতিরক্ষা। সো আমরা এখন দেখব যে আরও একটু টাইট বলছে ওরা, যে প্রজাতিগত প্রতিরক্ষা, গোষ্ঠীগত প্রতিরক্ষা, তারপরে হচ্ছে এক সেকেন্ড, প্রজাতিগত প্রতিরক্ষা, গোষ্ঠীগত প্রতিরক্ষা, ব্যক্তিগত প্রতিরক্ষা, মানে 3টা টাইপের প্রতিরক্ষার কথা বলছে। যে ব্যক্তিগত কি, কোনো কোনো মানুষ নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার জন্য পরজীবীর সংক্রমণ প্রতিহত করতে পারে, আমরা ইন্ডিভিজুয়াল ইমিউনিটি নিতে পারি। গোষ্ঠীগত প্রতিরক্ষা অর্থাৎ যে কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে হচ্ছে বেশি যক্ষার শিকার হতে দেখা যায়, মানে একটা রেসের উপর ডিপেন্ড করে, যে দেখা যায় যে এই টাইপের মানুষ, যে সাদা বর্ণের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, কালো বর্ণের মানুষ কম আক্রান্ত হচ্ছে, বা কালো বর্ণেরটা বেশি হচ্ছে সাদাটা কম হচ্ছে, এই যে যদি কোনো একটা রেশিয়াল ডিফারেন্স করতে পারো, সেটাকে বলা হয় হচ্ছে গোষ্ঠীগত প্রতিরক্ষা। আর প্রজাতিগত মানে হচ্ছে মানে একটা স্পিসিস পুরাটাই, মানে মনে করো প্লাজমোডিয়াম এটা ম্যালেরিয়া করতেছে, এরা পুরাটাই করতেছে, এই টাইপের একটা ব্যাপার আর কি। যাই হোক, এখান থেকে আর তেমন কিছু লাগবে না, আমরা একটু আসল পড়ার দিকে ঢুকি। এই যে সহজাত প্রতিরক্ষা নিম্নোক্তভাবে প্রতিরোধ গড়ে তোলে, কেমনে করে? প্রতিবন্ধক মানে বাধা হিসেবে কাজ করবে, প্রদাহ, কমপ্লিমেন্ট। ওই যে বলছিলাম, তোমার মনে আছে প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যারা যারা আছে তারাই সহজাত। তুমি ঘুরে ফিরে দেখবে এগুলাই, যেমন দেখো যে প্রতিবন্ধকের ভিতরে কী কী লিখছে, ত্বক, পৌষ্টিক নালী, শ্বসনতন্ত্রের এগুলোর বিভিন্ন অংশ, নারীদের
নালীর প্রাচীরের মধ্যে প্রতিবন্ধক, মানে কি জনন নালীর প্রতিবন্ধক কে ছিল? ল্যাকটিক অ্যাসিড। তো ঘুরে ফিরে তো ওদের কথাই বলতেছে প্রতিবন্ধক হিসেবে, তাই না? তারপরে দেখো প্রদাহ, এটা আমার দ্বিতীয় প্রতিরক্ষায় ছিল। কমপ্লিমেন্ট সিস্টেম, এটাও আমার দ্বিতীয় প্রতিরক্ষায় ছিল। তারপরে আসা হচ্ছে ইন্টারফেরন, এটাও ছিল দ্বিতীয় প্রতিরক্ষায়। ন্যাচারাল কিলার সেল, এটাও ছিল দ্বিতীয় প্রতিরক্ষায়। সহজীবী ব্যাকটেরিয়া, এই একটা জিনিস তুমি নতুন পাইতেছো, যেটা সহজাত প্রতিরক্ষার অংশ, কিন্তু প্রথম বা দ্বিতীয় প্রতিরক্ষায় তুমি পাইছিলা না, সেটা আসলে বলা যায় না। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া মানে ক্ষতিকর নয় এরকম, ওই যে প্রথম প্রতিরক্ষায় পাইছিলাম আমরা, ওইটার নাম ছিল তখন মাইক্রোবায়ো। একই জিনিসের 2-3 রকম নাম বলতেছে। প্রথম প্রতিরক্ষায় ওটাকে মাইক্রোবায়োম হিসেবে চিনাইছে, এখন সহজাত প্রতিরক্ষায় এসে ওকে বলতেছে সহজীবী বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। সিম্বায়োটিক মানে আমার সঙ্গে আমার সাথেই আছে, কিন্তু আমার কোনো ক্ষতি করে না, ব্যাপারটা এরকম, বুঝছো? তো যাই হোক, ঘুরে ফিরে দেখো সহজাতের মধ্যে যারা যারা ছিল তারা হয় কোনো না কোনোভাবে প্রথম প্রতিরক্ষার আন্ডারে পড়ে যাচ্ছে, নাহলে কোনো না কোনোভাবে দ্বিতীয় প্রতিরক্ষার আন্ডারে পড়ে যাচ্ছে। সুতরাং আলাদা করে কে কে সহজাত প্রতিরক্ষা, আমার মতে সেটা মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি খালি বুঝো যে এরা প্রথম, এরা দ্বিতীয়, তার মানে প্রথম দ্বিতীয় মিলে আমার সহজাত, এরপরে যা চিনবো না তা অর্জিত। এবার আসো অর্জিতের মধ্যে। অর্জিত থেকে ওরা 2টা ভাগে ভাগ করছে, আবার বলছে সক্রিয় প্রতিরক্ষা, অক্রিয় প্রতিরক্ষা। তোমার এখন আবার কঠিন লাগা শুরু হইতে পারে, কিন্তু ট্রাস্ট মি, কঠিন লাগবে না, কারণ আপনি এটা ইজি করে দিব। অর্জিত প্রতিরক্ষা, তার মানে তোমার কিছু একটা আগে হইতে হবে, তোমাকে আগে সাফার করতে হবে, তারপরে তুমি সেটা ফল ভোগ করবা। মানে আগে কিছু একটা না হইলে সেটা তো অর্জনের কিছু হইল না। তুমি একটা ধাক্কা খাইলে পরে তুমি শিখবা যে কীভাবে ধাক্কা না খেয়ে হাঁটা যায়, সোজা পথে হাঁটা যায়, তাই না? আগে তো ধাক্কা খেতে হবে, ধাক্কা জিনিসটা কি সেটা তো বুঝতে হবে। ঠিক সেই অর্জিত প্রতিরক্ষার জন্য 2টা টাইপ আছে, একটা সক্রিয়, একটা অক্রিয়। সেটা কিভাবে অর্জন করা হয় সেটা আমি তোমাকে বলতেছি। দেখো, সক্রিয় প্রতিরক্ষা কিভাবে অর্জন করে? কোষ মাধ্যম প্রতিরক্ষা, রক্ত মাধ্যম প্রতিরক্ষা। তোমার কাছে খুব কঠিন মনে হতে পারে, তুমি এখানে খালি 2টা টাইপ মনে রাখো, যে 2 ধরনের ভাবে তোমার সক্রিয় প্রতিরক্ষা অংশগ্রহণ, মানে তুমি টের পাইতে পারো। সহজ করি আপু, ধরো তোমার বডিতে কোনো একটা জীবাণু ঢুকছে। কেমনে ঢুকছে? মনে করো তুমি সকালবেলা ভার্সিটিতে যাবা, তুমি হচ্ছে গিয়ে একটা বাসে উঠছো। এখন বাসে তোমার পাশে যে লোকটা বসছে, উনি অনবরত কেসেই যাচ্ছে, কাশতেছে, মুখের সামনে হাত দিচ্ছে না। তো তুমি কয়েকদিন, মানে তুমি তোমার পাশেই বসা, তুমি মাস্ক টাস্ক পরছো, তারপর একটু চেষ্টা করছো, বাট তারপর সে অনেক কাশতেছিল। তুমি তখন টের পাও নাই, বাসায় আসছো, 2-3 দিন পরে দেখা গেলো তোমারও কাশি শুরু হলো। কাশি তো আর থামে না। 2 মাস 3 মাস কাশির সাথে মাঝে মাঝে রক্ত যাচ্ছে, টেস্ট করে দেখলা তোমার যক্ষা হয়ে গেলো। তাহলে কী ব্যাপার, কোত্থেকে যক্ষা আসলো? আমার বাসায় কারো যক্ষা নেই। ওই যে তোমার পাশে একটা লোক বসে কাশতেছিল, হতে পারে ওই লোকটার যক্ষা ছিল, এবং সেই যে হাঁচি কাশির মাধ্যমে তার যক্ষার জীবাণুটা বের হয়েছে, এবং পরিবেশ থেকে তুমি প্রশ্বাস নেওয়ার টাইমে ওই যক্ষার জীবাণু তোমার বডিতে ঢুকছে। তাহলে এই যে একটা জীবাণু তোমার বডিতে ঢুকে গেছে, তুমি 2 মাস 3 মাস ধরে সাফার করতেছো, কষ্ট করতেছো, তারপর ওষুধপত্র দিল, খেয়ে দিয়ে কোনো রকমে তুমি আস্তে আস্তে লম্বা একটা সময় পরে সুস্থ হইলা। এর পরবর্তীতে তোমার বডিতে ইউজুয়ালি যক্ষার জীবাণু ঢুকলে তুমি নিজে নিজে সেটা ফাইট করতে পারবা। তাহলে এই ঘটনাটা কেমনে, মানে কীভাবে হচ্ছে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি প্রথমে কষ্ট করছো, মানে তুমি সাফার করছো, মানে তোমার বডিতে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর চলতেছে। প্রথম প্রতিরক্ষা স্তর তো তখনই শেষ যখন জীবাণু তোমার বডিতে ভিতরে ঢুকে গেছে, তুমি আটকাইতে পারো নাই, মানে প্রথম প্রতিরক্ষা স্তর ফেল। ওই জীবাণু তোমার রক্ত দিয়ে ঢুকে গিয়ে তোমার ফুসফুসকে অ্যাটাক করে ফেলছে। তোমার ফুসফুসে অ্যাটাক করার পরে তোমার জ্বর হইলো, তোমার কাশি হইলো, রাতেবেলা জ্বর আসে, তোমার কাশির সাথে রক্ত যায়, এইসব করতে 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 দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হয়ে গেল। একটা পর্যায়ে ওরা না পারলে তৃতীয় প্রতিরক্ষা স্তরে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ওরা আসবে, ওরা এসে তোমার যক্ষার জীবাণুকে মারার চেষ্টা করবে, অ্যাট দ্য সেম টাইম ওরা মেমোরি সেল তৈরি করে রাখবে। তাহলে তোমার বডিতে মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় সব প্রতিরক্ষা স্তর পার হয়ে টুয়ে তারপরে যক্ষার অ্যান্টিবডি তোমার বডিতে তৈরি হয়ে থাকলো, তুমি এখন মোটামুটি একটু সুস্থ। তাহলে এই যে এত কষ্ট করে তুমি অ্যান্টিবডি তৈরি করছো, মানে অ্যান্টিবডি তৈরি করাটাই হচ্ছে প্রতিরক্ষা। এখন তো তুমি প্রতিরক্ষা, তুমি সিকিউর, তুমি সেফ। তাহলে এই যে এত কষ্ট করে তুমি প্রতিরক্ষাটা অর্জন করলা, এটা কি তুমি এমনি এমনি পাই ফেলছো? তোমার কষ্ট হয়েছে না? তাহলে এটা কি অক্রিয়, মানে তুমি কি অলসে বসেছিলা, নাকি তুমি সক্রিয়, তুমি অ্যাক্টিভ, তুমি অনেক কষ্ট করছো? এটা অবশ্যই একটা সক্রিয় ঘটনার উদাহরণ। এবং এই যে জীবাণুটা ঢুকছে, তোমার কি কেউ জোর করে ঢুকাই দিছে? তুমি টান দিয়ে জোর করে নিয়ে ঢুকাইছো? না, তোমার নাক দিয়ে এটা অটোমেটিক ঢুকে গেছে, ন্যাচারালি ঢুকে গেছে, তুমি শ্বাস নিয়েছো, এটা ঢুকে গেছে, তোমার দোষ কি? তার মানে এটা একটা স্বাভাবিক বা প্রাকৃতিক ঘটনা, কৃত্রিম কোনো কিছু ঘটে নাই তোমার সাথে। তাহলে স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে তোমার বডিতে একটা জীবাণু ঢুকছে, তুমি সক্রিয়ভাবে সেটার এগেনস্টে প্রতিরক্ষা তৈরি করছো। মিলায় ঝিলায়ে বাক্যটা হবে এরকম, এটা একটা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক সক্রিয়, নিজে কষ্ট করছো, প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষার এক্সাম্পল হচ্ছে
যে কোনো ধরনের ইনফেকশন, ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন, তোমার হাতে কিছু ছিল না, হয়ে গেছে, তুমি কষ্ট করছো, এখন ভালো আছো। এটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়। ঠিক আছে, চলো তোমাকে আমি দেখাই একটু। এই যে সক্রিয়টা আবার দুই রকম ছিল, একটা প্রাকৃতিক সক্রিয়, একটা কৃত্রিম সক্রিয়, যার মধ্যে তোমাকে আমি প্রাকৃতিক সক্রিয়টা এতক্ষণ ধরে পড়াইলাম। যেমন হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, তুমি হসপিটালে গেছো, ওইখান থেকে সংক্রমণ হয়েছে, তুমি বাসে গেছো, সেখান থেকে সংক্রমণ হয়েছে, মানে তোমার হাতে কিছু ছিল না, এটাই আমার প্রাকৃতিক সক্রিয়, তুমি কষ্ট করছো, প্রাকৃতিক সক্রিয়। এখন এরপর আরেকটা টাইপ বলছে কৃত্রিম সক্রিয়। কৃত্রিম সক্রিয় কোনটা বলো তো? সক্রিয় মানে বুঝতে পারতেছো তোমার কষ্ট করতে হবে, মানে তোমার কপালে খারাপই আছে। সক্রিয় তখনই যখন তোমার বডি কষ্ট করবে, প্রথম দিয়ে আটকানোর চেষ্টা করবে, পারবে না, দ্বিতীয় দিয়ে চেষ্টা করবে, জ্বর টর হয়ে যাবে, তাও পারতেছে না, তৃতীয় দিয়ে মেমোরি সেল তৈরি করবে, মানে এই যে পুরো প্রসেস তোমার বডিতে যদি হয় কোনো কারণে, সেটাই একটা সক্রিয় ঘটনা। তাহলে সেটা প্রাকৃতিকভাবে ঢুকলে প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিমভাবে ঢুকলে কৃত্রিম সক্রিয়। এখন তোমার মনে হতে পারে, আপু এটা কি কোনো কথা বললেন আপনি? কেউ কি ইচ্ছা করে জীবাণু নিজের বডিতে ঢুকাই দিবে? আমি কি ইচ্ছা করে ওনার জীবাণু ইনহেল করবো? কৃত্রিম সক্রিয় আবার হয় কেমনে? হয় তুমি নিজে থেকেই নাও, টের পাও না, সেটাই হচ্ছে ভ্যাকসিন। এই যে আমরা কোভিডের ভ্যাকসিন নিছি, বা এই যে আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন রোগের ভ্যাকসিন নিতে নিতে বড় হয়েছি, একটা ছোট্ট বাচ্চা হইলে তার 4 সপ্তাহ থেকে ভ্যাকসিন নেওয়া শুরু হয়ে যায়, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 12 সপ্তাহ, 16 সপ্তাহ, এরকম করে চলতেই থাকে। তাহলে এতগুলো যে সে ভ্যাকসিন নিচ্ছে, তোমার কি মনে হয় ওকে ললিপপ দিচ্ছে? ওকে জীবাণু দিচ্ছে। তুমি আমি টের পাচ্ছি না। ছোটোবেলায় হয়তো বা জানলে ওরকম হাঁ করে পোলিওর টিকা খাইতাম না, কিন্তু পোলিওর জীবাণু খাওয়াই দিছিল, আমরা টের পাই নাই, মজা করে খাইছি। জিনিসটা আসলে তাহলে কি? তারপরে কোনো কথা বললেন আপনি, জীবাণু জোর করে খাওয়াই দেওয়া হচ্ছে? হ্যাঁ, কিন্তু জীবাণুকে পলিশড ওয়েতে খাওয়াই দেওয়া হচ্ছে, পলিশড ওয়েতে তোমার বডিতে ঢুকানো হচ্ছে। মনে করো জীবাণুর হাত পা ভাঙ্গা বস্তায় ভরে তারপর ঢুকানো হয়েছে, মানে জীবাণু যেন তোমার রোগটাও না করতে পারে, তুমি যেন জীবাণু দেখে ওই জীবাণুর এগেনস্টে তাড়াতাড়ি করে মনোসাইট নিউট্রোফিলকে পাঠাইছো, ওরা মারামারি করে পাঠানাই, বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটকে পাঠাইছো, তারপর মেমোরি সেল তৈরি করছো। আসলে এতগুলা ভ্যাকসিনেশনের উদ্দেশ্য হচ্ছে তোমার শরীরে একটা একটা করে মেমোরি সেল তৈরি করে দেওয়া, যারা পরবর্তীতে ওই জীবাণু যখন হাত পা সহ অস্ত্র সহ ঢুকবে, তখন ওকে মেরে ফেলতে পারে। মানে একবার যদি একবার জীবাণু তুমি চিনো, তাহলে সে এবার যত অস্ত্র নিয়ে ঢুকুক, তুমি ওকে মারার একটা চেষ্টা করতে পারবা, একটা অ্যাটেম্প্ট নিতে পারবা। এই উদ্দেশ্যেই কিন্তু আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালাই। এই যে তোমাকে এত টিকা দেওয়া হয়, তুমি একটু এখন চিন্তা করে দেখো, তোমাকে যখন করোনার টিকাটা দেওয়া হয়েছিল, তোমার এখানে ব্যথা করছে, ফুলে গেছে, মানে কি তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর চলতেছে, কারণ তোমার শরীরে করোনার জীবাণুই ঢুকানো দেওয়া হয়েছিল, এবং সেই জীবাণুকে এমনভাবে ঢুকায় দেওয়া হয়েছিল যেটা তোমার করোনা তৈরি করতে পারবে না, মানে কোভিড করতে পারবে না, কিন্তু তোমার দেহ জীবাণুটাকে চিনে ফেলবে, চিনে সেটাকে মারার জন্য কিভাবে কিভাবে মারতে হয় সেজন্য সে প্রিপেয়ার্ড হয়ে থাকবে। আমি প্রস্তুত, পরবর্তীতে যদি অন্য কোনোভাবে করোনা আমার বডিতে ঢুকে, আমি যেন ওটাকে ট্যাকেল দিতে পারি। আপুর কথা বোঝা গেছে? পুরো ভ্যাকসিনেশনের মূল উদ্দেশ্যটা আপু তোমাকে বলে ফেলছি। এগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট অংশে লেখা আছে, তখন আমি তোমাকে বইয়ের লেখাগুলো দেখাই দিব। থিম আশা করি তুমি বুঝে গেছো। তাহলে এই যে তোমার বডিতে কৃত্রিমভাবে জোর করে জীবাণু ঢুকানো হয়েছে, তারপর তুমি কয়েকদিন ধরে কষ্ট করছো কোরেটারে, তারপর তুমি এখন সুস্থ, এটা হচ্ছে কৃত্রিম সক্রিয় একটা প্রতিরক্ষা। এই কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষার এক্সাম্পল দেখো, ডিপিটি মানে ডিপথেরিয়া, টিটেনাস বা হচ্ছে পার্টোসিস, এগুলার এগেনস্টে যেই ভ্যাকসিন দেওয়া হয়, ডিপিটি ভ্যাকসিন দিই, বিভিন্ন রকমের ভ্যাকসিন দিই, মানে যে কোনো ভ্যাকসিনই হচ্ছে কৃত্রিম সক্রিয়ার এক্সাম্পল, বুঝছো? এবার আসো হচ্ছে অক্রিয় কি জিনিস, নাম শুনে বুঝতেছে অক্রিয় মানে তোমার এখন আর কোনো কষ্ট নাই, তুমি অটোমেটিক অ্যান্টিবডি পেয়ে গেলে সেটা হবে অক্রিয়। অটোমেটিক অ্যান্টিবডি কেমনে পাইতে পারো? কোভিড সিচুয়েশন দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ এগুলো আমাদের একদম প্র্যাকটিক্যাল, কিছুদিন আগের ঘটনা, তোমার মনে থাকবে। যেমন মনে করো মাঝখানে এরকম একটা কথা উঠছিল যে যার একবার কোভিড হয়েছে সে চাইলে প্লাজমা দিতে পারে, বলে না যে প্লাজমা ডোনেট করো, আমার করোনা হয়েছে, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, প্লিজ এমন কেউ আসো কিনা যার আগে করোনা হয়েছিল এবং যার রক্তের গ্রুপ ও পজিটিভ, তুমি তাহলে আমাকে একটু তোমার প্লাজমা দাও। কেন? কারণটা হচ্ছে খুবই সিম্পল, অনেকেই হয়তো অলরেডি বুঝে ফেলছো। মনে করো আমার একবার করোনা হয়েছে, আমি সাফার করছি এবং আমি এখন সুস্থ। সুস্থ মানে কি? কোনো না কোনোভাবে আমি সাফার করার টাইমে এই করোনার এগেনস্টে আমার বডিতে একটা করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে, আমার বডিতে এখন স্মৃতিকোষ তৈরি হয়েছে, মেমোরি সেল তৈরি হয়েছে, এবং অ্যান্টিবডি সবসময় থাকে রক্ত রসে ভাসতে থাকে অ্যান্টিবডি। তাহলে আমার রক্ত রসে করোনার অ্যান্টিবডি আছে। এখন হঠাৎ করে একটা নতুন লোক অসুস্থ হইলো, মনে করো লোকটার বয়স 50 বছর, 60 বছর, লোকটার এখন যেই ফিজিক্যাল স্ট্যাটাস, তার যে ইমিউন স্ট্যাটাস, মানে তার যে অবস্থা, তার পক্ষে করোনার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে সুস্থ হওয়ার আগে মনে করো আল্লাহর দরবারে চলে যাবে, এমন ভয়ানক অবস্থা, তার হাতে সময় নেই বা সে পারবে না, তার শারীরিক কন্ডিশন তাকে অ্যালাউ করতেছে না।
তখন আমরা ভাবছিলাম যে ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা সুস্থ মানুষ এখন যে সুস্থ হয়েছে তার প্লাজমাটা যদি নেই, তাহলে প্লাজমাতে আমরা করোনার কিছুটা অ্যান্টিবডি পাবো, সেটা নিয়ে আমি ওই নতুন যে করোনা হয়েছে ওই লোকটাকে দিয়ে দিলাম। তাহলে তার আর কষ্ট করা লাগলো না, সে রেডিমেড অ্যান্টিবডি পেয়ে গেল। রেডিমেড অ্যান্টিবডি পেয়েছে। অ্যান্টিবডি পাওয়া মানে কিন্তু জীবাণু না, তাই না? জীবাণু হইলে সেটা কি হইতো, তোমারে কষ্ট করতে হইতো, মারামারি করতে হইতো। আর তুমি অ্যান্টিবডি পেয়ে গেছো, এখন আর মারামারি করবা কি? তুমি এটা সক্রিয় না, তুমি এখন নিষ্ক্রিয় বা অক্রিয় হিসেবে রিসিভ করছো। তাহলে এটা একটা অক্রিয় ঘটনা। যে লোকটাকে আমি প্লাজমা দিছি ওই লোকটার কি প্লাজমা নেওয়ার পরে জ্বর উঠবে? কেন উঠবে? আমি তো দিছি অ্যান্টিবডি, আমি তো তাদের করোনা দিই নাই, তাই না? তাহলে সেটা অক্রিয় ঘটনা হবে তার জন্য। এবং আমি তাকে আর্টিফিশিয়ালি দিছি, আমার বডি থেকে একজন টেনে নিছে, টেনে নিয়ে ওর বডিতে দিছে, পুরো একটা আর্টিফিশিয়াল ঘটনা। তাহলে এটা হচ্ছে গিয়ে কৃত্রিম অক্রিয় ঘটনার উদাহরণ। যে কোনো অ্যান্টিবডি যদি কাউকে দেওয়া হয়, সেটা কোভিড দিয়ে এক্সাম্পল দিছে আপু, সেটা টিটানাসের অ্যান্টিবডি হতে পারে। যে কোনো জায়গায় কেটে গেলে আমরা বলি না টিআইজি দেন, টিটানাসের টিকা দেন, দুইটাই দেন। এক হাতে টিটানাসের টিকা দেন, আর এক হাতে টিটানাসের অ্যান্টিবডি দেন। কেন বলি? মানে টিটানাসের টিকা দিচ্ছি যেন তাড়াতাড়ি আমার বডি চিনতে পারে, আবার অ্যান্টিবডি দিচ্ছি যে যেটা ঢুকে গেছে আপাতত এটা যেন ট্যাকেল দিতে পারে। তাহলে এই যে তুমি অ্যান্টিবডি সরাসরি দিচ্ছ, এটা একটা অক্রিয় কৃত্রিম ঘটনা। তো আপু এই অক্রিয়র কি কোনো প্রাকৃতিক ঘটনা আছে? অবশ্যই আছে। একটা ছোট বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, প্লাসেন্টা বা অমরা দিয়ে ঢাকা থাকে, তখন তোমরা জানো কি না যে প্লাসেন্টা ক্রস করে ইমিউনোগ্লোবিউলিন জি সেটা ঢোকে। অ্যান্টিবডি কতগুলো টাইপ আমরা একটু পরে পড়বো, 5 রকম। গ্যামেড, GAMED, ইমিউনোগ্লোবিউলিন GAMED, এর মধ্যে যেটা জি সেটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চা বডিতে পায়। তো বাচ্চা সরাসরি মায়ের কাছ থেকে আরামে আরামে অ্যান্টিবডি পেয়ে যাচ্ছে। তো এটা একটা ন্যাচারাল ঘটনা। তাহলে প্রাকৃতিক এবং বাচ্চার কোনো কষ্ট হচ্ছে না, তাহলে অক্রিয়। প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষার এক্সাম্পল এটা। আরেকটা আছে মায়ের ব্রেস্ট মিল্ক, মানে বুকের দুধের সাথে ইমিউনোগ্লোবিউলিন এ যায়, এটা বাচ্চা পাচ্ছে, তাহলে বাচ্চাটা ন্যাচারাল হিসেবেই পাবে, প্রাকৃতিক, এবং বাচ্চার কোনো কষ্ট নাই, ও সরাসরি এমনি একটা অ্যান্টিবডি পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় ঘটনার একটা এক্সাম্পল। এবার তুমি দেখো বোঝো কিনা প্রাকৃতিক অক্রিয়। এটার এক্সাম্পল কি? অমরা, অর্থাৎ অমরা বা প্লাসেন্টা দিয়ে যাবে ইমিউনোগ্লোবিউলিন জি, কোলোস্ট্রাম বা ব্রেস্ট মিল্ক দিয়ে যাবে ইমিউনোগ্লোবিউলিন এ। এগুলোর মাধ্যমে বিভিন্ন অ্যান্টিবডি শিশুর দেহে প্রবেশ করে। তাহলে এটা এক ধরনের প্রাকৃতিক অক্রিয়। কৃত্রিম অক্রিয় কি বলছিলাম? দেহের ভিতরে যদি তুমি অ্যান্টিবডি প্রকাশ করে দাও, মানে ইনজেকশন করার মাধ্যমে তুমি অ্যান্টিবডি দিয়ে দিলা, তাহলে সেটা হচ্ছে কৃত্রিম অক্রিয়। আমি অনেকক্ষণ ধরে এটা এক্সপ্লেইন করছি, কারণ এখান থেকে আসলে এমসিকিউ আসে এবং অনেকে এই জিনিসটা বুঝে না। কিন্তু এটা বুঝলে পেঁচানোর কোনো সুযোগ নাই। তোমাকে আমি বললাম একটা ভ্যাকসিন দিছে, তুমি তো এখন এটা সারা জীবন মিলায়েও তুমি এটা কোনোভাবে অক্রিয়ত নিতে পারবে না, কারণ ভ্যাকসিন নিলে তোমার কষ্ট হবেই। কষ্ট মানে এটা সক্রিয়, এবং ভ্যাকসিন তোমার বাড়িতে আপনা আপনি ঢুকে যায় না, কষ্ট করে যে নেওয়া লাগে। তাহলে জিনিসটা কৃত্রিম এবং সক্রিয়। হাসপাতালে, ক্লিনিকে হামগুটি, বসন্ত, যে কোনো ধরনের কিছু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তুমি কষ্ট করছো, তাহলে সেটা প্রাকৃতিক সক্রিয়। এবং প্রাকৃতিক অক্রিয় মানে অমরা বা শাল দুধের মাধ্যমে যেটা যাচ্ছে। কৃত্রিম অক্রিয় মানে রোগ থেকে সেরে ওঠা ব্যক্তির সিরাম যখন অন্য ব্যক্তির দেহে প্রবেশ করানো হয়। তোমাকে কোভিডের প্লাজমা দিয়ে যে এক্সাম্পলটা আপু তোমাকে দিলাম। সো আই রিয়েলি হোপ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে আসো ডিপিটি ভ্যাকসিন কোন ধরনের প্রতিরক্ষা গড়ে তোলে। এইটা তোমার এখন আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে যে কোনো ভ্যাকসিন বলছি মানে তোমার কষ্ট হয়েছে, মানে ঘটনা সক্রিয়। তুমি নিজে থেকে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসছো, তার মানে ঘটনা কৃত্রিম। দিস ইজ কৃত্রিম সক্রিয়। অর্জিত প্রতিরক্ষার ধাপ, এইটা হচ্ছে ওই যে মনে আছে যে মানে কীভাবে তুমি চিনবা একটার পর একটা। প্রথমে একটু ভয় পেয়ে যাবা, তারপরে তুমি খুঁজবা কে মারছে, এইগুলো এমনি একটু রিডিং করবা, ঠিক আছে? ভীতি, সন্ধান, তুমি সতর্ক হইছো, সতর্ক কেমনে হইছো। এই যে ম্যাক্রোফেজ, ওরা হচ্ছে এই যে উপস্থাপক কোষ, এগুলো দিয়ে দেখাইছে, ওয়ার্নিং দিছে, এপিস হিসেবে কাজ করছে। তারপর বিপদ সংকেত, তুমি অ্যালার্ম কোষ বাজাইছো, অ্যালার্ম বাজায় তুমি টি কোষ, বি কোষ সবাই ডাকছো, ভাই তোমরা একটু আসো, আমি পারতেছি না, কেমনে কেমনে মারবা। তারপরে ওরা হচ্ছে কি প্রিপারেশন নিবে, প্ল্যান করবে, বিভিন্ন ক্লোন তৈরি করবে, মানে হচ্ছে অনেকগুলা মেমোরি সেল তৈরি করবে। করার পরে যদি মনে করে যে সে অ্যান্টিবডি দিয়ে মারবে, তাহলে অ্যান্টিবডি নির্ভর সারা। যদি মনে করে বিনা টি কোষ মারতে যাবে, তাহলে কোষ নির্ভর সারা। মানে যে কোনো একভাবে সে মারামারি করার জন্য আগায় যাবে। তারপরে কি হবে? যাওয়ার সময় সে যে মেমোরি সেলগুলো তৈরি করে দিয়ে গেছিলো, সেগুলো সারা জীবন তোমাকে পাহারা দিবে, হুইচ ইজ কল্ড অতন্দ্র প্রহরা। সারা জীবন পাহারা দেওয়ার জন্য তোমার বডিতে মেমোরি সেলগুলো থেকে যাবে। তুমি যদি হঠাৎ করে জিনিসগুলো পড়তে যাও, তোমার কাছে স্টেপগুলো সিকোয়েন্সিয়াল মনে হবে না, মনে হবে কী লিখে রাখছে এগুলো। বাট তোমাকে যখন গল্পের মাধ্যমে পড়াইলাম, আমার মনে হয় তুমি এখন বুঝবা যে কোনটার পর আসলে কোনটা আসতেছে। অ্যান্ড ফাইনালি কেন অতন্দ্র প্রহরা আসছে। মেমোরি সেল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? আচ্ছা, এই যে বারবার ওরা স্মৃতিকোষের কথা বলতে যাচ্ছে, বারবার স্মৃতিকোষ রাখা হচ্ছে যেন পরবর্তীতে তোমাকে সেফটি দিতে পারে। সো এবার আসো সহজাত প্রতিরক্ষা ভার্সেস অর্জিত প্রতিরক্ষা। আমার মনে হয় তোমার অলরেডি এগুলা পারার কথা।
সহজাত প্রতিরক্ষা আজীবন থাকবে, ত্বক কোনোদিন নাই হয়ে যাবে না, যদি না আনলেস কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে এগুলো সারা জীবন থাকার জিনিস। অর্জিত প্রতিরক্ষা স্বল্পও হইতে পারে, দীর্ঘস্থায়ী হইতে পারে। স্বল্প কখন হবে? যখন মেমোরি সেলগুলো ফাংশনিং থাকে না। দীর্ঘস্থায়ী কখন হবে? যখন মেমোরি সেল ফাংশনিং থাকে। যেমন আমরা বলি না যে একবার যদি কারো পক্স হয় তাহলে ওর ইউজারে আর পক্স হয় না, সাধারণত এটাই দেখা যায়। ছোটোবেলায় একবার পক্স হলে বড় হয়ে আর পক্স হচ্ছে না। তার মানে এই যে একবার তার পক্স হয়েছিল, এই সময় তার যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, এই অ্যান্টিবডিটা তাকে সারা জীবন একটা প্রোটেকশন দিতে পারছে। তার মানে এই প্রোটেকশনটা দীর্ঘস্থায়ী অর্জন করছে, করার পরে দীর্ঘস্থায়ী ধরে থাকছে। কিন্তু স্বল্প পাশে লিখে রাখছে কেন? এরকম হয় না যে একবার ডেঙ্গু হয়েছে আবার ডেঙ্গু হচ্ছে, একবার টাইফয়েড হয়েছে আবার টাইফয়েড হচ্ছে, হয়তো। তার মানে সব মেমোরি সেল একদম মানে সারা জীবন তোমাকে প্রোটেকশন দিয়ে ফেলতে পারবে এরকম না। তাইলে তো মনে করো আমরা বাচ্চা একটা হইলে জীবনে যত ভ্যাকসিন আছে সব দিয়ে ফেলতাম। মানে একদম নিশ্চিতভাবে কেউ তো বলতে পারবে না যে আমি এখন আগামী 100 বছর 100 ইয়ার্স আমি একদম সুস্থ থাকবো, আমার কোনো কিছু হবে না। এগুলো তো আমাদের হাতে নাই আসলে। আমরা ডাক্তাররা, গবেষকরা চেষ্টা করি, আমরা অনেক কিছু বানানোর চেষ্টা করি, কিন্তু সেগুলোর ভিতরেও কিছু ড্রব্যাকস থাকে। এই জন্য দুইটা অপশনে রাখছে, এটা স্বল্পস্থায়ীও হতে পারে, দীর্ঘস্থায়ীও হতে পারে। তারপরে দেখো হচ্ছে এটা সব সময় থাকে, এটা নির্ভরশীল, কখনো থাকে কখনো নাই হয়ে যায়। তারপরে সহজাত প্রতিরক্ষার জন্য কোনো পূর্বে আক্রান্ত হওয়ার প্রয়োজন নাই, ত্বক সারা জীবনই তোমাকে প্রোটেকশন দিবে। আর অর্জিতের জন্য প্রথমে তার অবশ্যই একটা এক্সপোজার লাগবে, আমরা ভ্যাকসিনের মাধ্যমে তার এক্সপোজারটা করে দিই, তাহলে পূর্বে একটা আক্রান্ত হওয়ার প্রয়োজন আছে। সহজাত প্রতিরক্ষাটা তাৎক্ষণিক, কিন্তু অর্জন সেটা তোমাকে তাৎক্ষণিক হওয়া সম্ভব না। কারণ তুমি ঢুকার পরে তুমি মারামারি করবা, কষ্ট করবা, তারপরে তুমি গিয়ে অ্যান্টিবডি তৈরি করবা। একদিনে কি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে? এই যে তুমি 3-4 দিন 5 দিন 6 দিন ধরে তোমার জ্বর হয়েছে, তাহলে তুমি ভুগছো না? তার মানে অর্জিত প্রতিরক্ষা তৈরি করতে সময় লাগে। প্রথমবার 5-6 দিন থেকে 1-2 সপ্তাহ লাগে, আর মেমোরি সেল তৈরি হয়ে গেলে তখন খুব দ্রুতই কাজ হয়, তখন আর এত কষ্ট করতে হয় না। তারপরে স্মৃতিকোষ সৃষ্টি হয় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মৃতিকোষ শুধুমাত্র কার কার হবে? বি এবং টি এর। তারপরে অ্যালার্জিক প্রতিক্রিয়া, এখানে কোনো অ্যালার্জি হয় না সহজাততে। আর অর্জিততে অনেক সময় অ্যালার্জি হতে পারে, যেহেতু অর্জিত জিনিস, এটার কিছু ড্রব্যাকস থাকবেই। ঠিক আছে, প্রতিবন্ধকগুলো কী কী আছে? যেমন তাপমাত্রা, ত্বক, মানে এক্সাম্পল দিছে আর কি এখানে, বুঝছো? মিউকাস ঝিল্লি, পিএইচ এর মান, আর এখানে হচ্ছে গিয়ে তোমার লিম্ফয়েড টিস্যু, প্লিহা, লসিকা পর্ব, মানে এইগুলো থেকে কি আসে মনে আছে? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ওরা তো এখান থেকে আসে। তার মানে ওদের অরিজিনগুলোর নাম বলছে। এবং উপাদান কি? বিভিন্ন কিছু হতে পারে, কোষ, প্লাজমার প্রোটিন, ডেনড্রাইটিক, ফ্যাগোসাইট, মারণ কোষ, এরপরে ভৌত রাসায়নিক প্রতিবন্ধক, মানে ওই যে প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষার এক্সাম্পলগুলো দিছে। আর এখানে বি কোষ, টি কোষ। এক জিনিস কতবার করে বলতেছি, তাই না বলো? একটাই উদ্দেশ্য, এই কঠিন জিনিসটা তোমার জন্য ক্লাসের শেষে ইজি হয়ে যায়, তুমি যেন অল্প একটু পড়লেই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে পারো। দেখো, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, এগুলো নিয়ে নতুন কিছু বলার নাই। অ্যান্টিবডি তৈরি করবে কে? আগে এটা এনশিওর করো, বি লিম্ফোসাইট, ও অ্যান্টিবডি তৈরি করবে, নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য সে তৈরি করবে। ওই অ্যান্টিবডি হচ্ছে গিয়ে মারতে পারবে। এখন কতটুকু মারতে পারে? প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি তৈরি করতে পারে। আগে অ্যান্টিবডি তৈরি করার ইয়েটা শোনো, এক একটা প্লাজমা কোষ প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। এই সংখ্যা দুইটা একটু শিখবা যে কতটুকু অ্যান্টিবডি হতে পারে। এবার আসো অ্যান্টিবডির গঠন, এখান থেকে এমসিকিউ আসে প্রতিটা বছর। তোমাকে আমি বলছিলাম অ্যান্টিবডির গঠন বা এই যে গ্যামেড, GAMED এখন পড়াবো, এটা কিন্তু এই ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। 1 নম্বর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তরের ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো, মানে কে কার এক্সাম্পল কী, কে কোথায় কাজ করে, কোনটা সহজাত, কোনটা অর্জিত, এই ঘটনাগুলো। দ্বিতীয় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অ্যান্টিবডি, আর তৃতীয় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে একটু পরে পড়বো ভ্যাকসিন। আমরা মোটামুটি ক্লাসের 2/3 শেষ করে ফেলছি, আর অল্প একটু বাকি আছে আসলে। দেখো, অ্যান্টিবডির গঠনের মধ্যে একটু ওজন বলা আছে, 50 থেকে 70 কিলো ডাল্টন, 23 কিলো ডাল্টন, এই দুই রকম আসছে। কারণ হচ্ছে আমার এই অ্যান্টিবডির 2 রকম শৃঙ্খল আছে, একটা ভারী, একটা হালকা। তোমাকে ছবি দেখাইলে তোমার জন্য একটু ইজি হবে। তার আগে বলি, এখানে 3টা ডাইসালফাইড বন্ড থাকে, বন্ডের নাম 3টা ডাইসালফাইড বন্ড, মানে আর হচ্ছে কি ওয়াই আকৃতির হয়। কীভাবে? আমি তোমাকে একটু ছবিটা দেখাই, দাঁড়াও। এই যে এই ছবিটা দেখো, এটা ওয়াই শেপ মনে হচ্ছে, এর মধ্যে এইটা দেখো অনেক লম্বা, এগুলো হচ্ছে আমার ভারী শৃঙ্খল। আর এটা দেখো হালকা শৃঙ্খল, মানে অল্প, এখানে তো আর নাই, তাই না? তাহলে দুইটা থাকতেছে ভারী শৃঙ্খল, দুইটা হালকা শৃঙ্খল, এদের মধ্যে 3টা ডাইসালফাইড বন্ড থাকবে। দেখতে পাচ্ছ কিনা? এইখানে একটা জোড়া, এইখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, টোটাল 3টা জোড়া, বা এই একটা জোড়াকে আমরা কি বলতেছি? ডাইসালফাইড বন্ড বলতেছি। ঠিক আছে? এবং এই অ্যান্টিবডির উদ্দেশ্য কি ছিল? জীবাণুকে গিয়ে মারবে, তাই না? তাইলে কি যে কোনো একটা তালা খুলতে গেলে তালা আর চাবি খাপে খাপ মিলতে হয়, নাহলে তো খুলবে না। ঠিক সেম এখানে দেখো, আমার অ্যান্টিবডির শুরুর দিকের অংশটা এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন? অ্যান্টিজেনটা যেই শেপের ওর এখানটা সেই শেপের হয়, নাহলে তো সে ধরতে পারবে না।
ধরো এখানে যদি একটা 3 কোণা জীবাণুকে ধরতে চায় তাহলে এই জায়গাটা এরকম 3 কোণা হইতে হবে, তাইলে ও এটাকে ধরে তারপরে মারতে পারবে। বুঝছো আপুর কথা? তার মানে হচ্ছে পরিবর্তনশীল অংশটা থাকে কর্নারে। এগুলাকে আমরা কি বলে জানো? এই যে দেখো চাবি, প্যারাটোপ, আর তালা বা অ্যান্টিজেনটা হচ্ছে জীবাণু। তার মানে এটা হচ্ছে আমার তালা, এটা হচ্ছে আমার চাবি। চাবির শেপটা তালার মতো হইতে হবে। ওকে, কোনটা এপিটোপ কোনটা প্যারাটোপ এগুলো একটু পড়ার চেষ্টা করবা। তারপরে হচ্ছে এখানে কতটুকু আছে, কত ধরনের অ্যান্টিবডি হইতে পারে, 100 মিলিয়ন, কত কোটি অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতে পারবে, এগুলো লেখা আছে। ঠিক আছে, এবার দেখো হচ্ছে অ্যান্টিবডির প্রকারভেদ, এগুলা যে একটু আগে পড়াইলাম, গ্যামেট, জি, এ, এম, ই, ডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা অ্যান্টিবডির ডিটেলস না পড়ে পরীক্ষার হলে না যাওয়া উচিত, কারণ অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। তোমার এখান থেকে একটু রিডিং পড়বা, কারণ এখানে দাগানো অংশগুলো নিয়ে আমরা হচ্ছে একটা চার্ট বানিয়ে দিচ্ছি তোমাকে, চার্টটা পড়লে সব কিছু কভার হয়ে যাবে। তাও একটু এখান থেকে বলি, মানে গ্যামেট যে পড়ছে, জি ফর হচ্ছে কি তোমার গামা, এতে আলফা, এম মিউ, ই এপসাইলন, ডি ডেল্টা। ঠিক আছে, 5 ধরনের ভারী শৃঙ্খল বিশিষ্ট হচ্ছে তোমার 5 রকমের অ্যান্টিবডি আছে। ঠিক আছে, এর মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি যেটা, সেটা 75%, মানে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে মানে ইমিউনোগ্লোবুলিন জি, যেটা তোমাকে একটু আগে পড়াইছিলাম, অমরা বা প্লাসেন্টা ক্রস করে যায়, এই যে মায়ের অমরা অতিক্রম করে বাচ্চার দেহে এটা যেতে পারে। তারপরে এ পড়াইছিলাম একটু আগে, ব্রেস্ট মিল্কে পাওয়া যায়, যে কোনো তরল পদার্থে, যেমন মায়ের দুধে এটা পাওয়া যায়, এবং শুধু মায়ের দুধে না, যে কোনো রস, বুঝছো, পরিপাক, জনন, শ্বসনতন্ত্রের বিভিন্ন মিউকাস ঝিল্লি মানে রস নিঃসৃত হয়, এরকম জায়গায় ইমিউনোগ্লোবুলিন এটা পাওয়া যায়। এটার পার্সেন্টেজ হচ্ছে 15%। খেয়াল করো, মুখস্থ করে ফেলো, জি 75, এ 15, 75 আর 15, 90 কিন্তু অলরেডি শেষ। এবার আসো এম, ইমিউনোগ্লোবুলিন এম, এটা হচ্ছে 5 থেকে 10%, তাহলে 90 আর 5-এ তো 95 এখানে হয়েই গেছে। আর বাকি যেটু আছে সেটা হচ্ছে বাকি দুজনের পরিমাণ খুবই কম। ইমিউনোগ্লোবুলিন ডি হচ্ছে 1%-এরও কম, আর ই তো মনে করো মাশাআল্লাহ থাকেই না, 0.1%, 0.1%। এটাকে বলা হয় দুর্লভ ইমিউনোগ্লোবুলিন। এই যে এটি দুর্লভ ইমিউনোগ্লোবুলিন। তাহলে আমরা শিখলাম কি, জি এ এম ই ডি। তাহলে এর মধ্যে ইটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম, আর জি হচ্ছে সবচেয়ে বেশি। পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে, কে কোথায় থাকে, কে কী রকমের কাজ করে, এই জিনিসটার জন্য এই স্লাইডটা খেয়াল করো। আগের স্লাইডটা আমি তোমাকে দেখাবো, আগে এই স্লাইডটা পড়াই। দেখো, সবচাইতে বেশি থাকতেছে ইমিউনোগ্লোবুলিন জি, তারপরে এ, তারপরে এম, তারপরে ডি, অ্যান্ড লাস্টে হচ্ছে ই। এটা 0.1% অনলি দুর্লভ বলা হয়। প্রাপ্তিস্থানের টেকনিকগুলো নিচে দেওয়া আছে। অ্যালার্ট দিছে অন্ত্র, লসিকা, র দিয়ে রক্ত, ট দিয়ে টিস্যু। তারপর মামি দিছে হচ্ছে গিয়ে এর জন্য, মামি কেমনে মিউকাস, মায়ের দুধ, তারপর নাকের পানি, লালারস, মানে দেহ তরল। এখানে মেইনলি মনে রাখবা দেহ তরল, বিভিন্ন রকম তরলে থাকে। তারপরে এম দিছে লর দিছে কেন, লতে লসিকা, রতে রক্ত। ই দিছে বাম কেন, বেসোফিল আর মাস্ট কোষ, আরেকটা বিতে হচ্ছে বি লিম্ফোসাইট কোষ। তারপরে হচ্ছে এখানেও লসিকা, রক্ত, সাথে লিম্ফোসাইট মানে বি লিম্ফোসাইট। তাহলে মোটামুটি একটু চেষ্টা করবা অবশ্যই এদের পজিশনগুলোও শেখার, এদের পার্সেন্টেজ তো মাস্ট লাগবেই, এবং হচ্ছে এদের কাজ যদি শিখতে পারো তাহলে খুবই ভালো। কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করবে, তারপরে অমরা অতিক্রম করে, এটা লাগে বেশি। ঠিক আছে, এটা বারবার বলতেছি, কোনটা অমরা অতিক্রম করতে পারে, ইমিউনোগ্লোবুলিন জি। কোনটা মায়ের বুকের দুধের মাধ্যমে যায়, ইমিউনোগ্লোবুলিন এ। এই দুইটা এমসিকিউ মাস্ট টু নো। ঠিক আছে, তারপর এখানে এম থেকে এটাও কমপ্লিমেন্টকে অতিক্রম করে, এবিও গ্রুপের ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হিসেবে কাজ করে। তারপরে ই এর মধ্যে আছে হিস্টামিন ক্ষরণ করে। অ্যালার্জি, এটা মনে রাখবা, আমরা খেয়াল করবা কারো যদি বেশি অ্যালার্জির সমস্যা থাকে, ডাক্তারের কাছে গেলে ইমিউনোগ্লোবুলিন ই টেস্ট করতে দেয়, আইজিই, যে আইজিই কি ওর বডিতে বেশি নাকি। জিনিসটা তো বেশি থাকার কথা না, মাত্র 0.1%। দেখি তো ওর কি বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, ওর বডিতে বেশি অ্যালার্জি হচ্ছে কিনা, তখন কিন্তু আমরা এই ইমিউনোগ্লোবুলিন ই টেস্টটা করে থাকি। যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে অ্যালার্জির, সে হয়তো বা ঘটনাটা মিলাইতে পারতেছে নিজের সাথে। এবার দেখো ইমিউনোগ্লোবুলিন ডি, এটা বি কোষকে সক্রিয় করে। এই পয়েন্টগুলো একটু মুখস্থ করতে হবে, 100% ইম্পর্টেন্ট একটা টপিক। প্লিজ এটা না পড়ে কেউ এই চ্যাপ্টার শেষ করবা না। এখন বলছিলাম আগের স্লাইডটা দেখাবো, এটা হচ্ছে ওই যে অ্যান্টিবডির গঠনের একটা সামারি স্লাইড। এখানে বলা আছে যে ভারী শৃঙ্খল, হালকা শৃঙ্খল থাকে, কোনটার ওজন কতটুকু, কত ডালটন, ডাইসালফাইড বন্ড কয়টা থাকে, 3টা, স্থায়ী অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল, ওই যে দেখাইছিলাম একদম কর্নারের মাথার অংশগুলো পরিবর্তনশীল অঞ্চল, তাহলে ওরা তালাচাবি পদ্ধতিতে কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে কবজা অঞ্চল, কবজা মানে হচ্ছে মাঝখানের যে জয়েন্টটা, মানে আমি যদি ওয়াই আঁকি তাহলে এইটা হচ্ছে আমার কবজা অঞ্চল, যেখানে জাংশন। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে অতিরিক্ত তথ্য কিছু দেওয়া আছে আলিম স্যারের তথ্য অনুযায়ী, পারলে একটু রিডিং দিবা। ঠিক আছে, এই বেশি ইম্পর্টেন্ট আজমল স্যারের তথ্যগুলো, ওগুলো মিস করা যাবে না, ওগুলো শিখতেই হবে।
আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে, দেখি এই কোশ্চেনের অ্যান্সার দাও তো। প্রত্যেক অ্যান্টিবডিতে কতটি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড থাকে? দেখি এটার উত্তর দাও। প্রত্যেকটা অ্যান্টিবডিতে কতটি ডাইসালফাইড বন্ড থাকে? আপু একদম গোল গোল করে দেখাই দিয়েছিলাম। মোট অ্যান্সার হচ্ছে এখানে হবে 3টা, ঠিক আছে। ইমিউনোগ্লোবিউলিনের কত শতাংশ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম? মনে করো কত শতাংশ? জি কত? জি এই যে যেটা 75% লিখছে এটা হচ্ছে জি। তারপরে এ ছিল, এ কত ছিল বলো? 15%। এটা এখানে অ্যান্সার, এখানে অপশানে নাই। 15% ছিল এ। এটা যে আপনি কতবার করে বলতেছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এম, প্রশ্ন হচ্ছে এম, এরপরে এম কি ছিল বলো? এইটা হবে আমার অ্যান্সার, 5 থেকে 10%। এটা হচ্ছে এম। তারপরে ই সিরিয়ালে যাচ্ছে তাই বলে এটা 1% না, হচ্ছে দুর্লভ, এটা হচ্ছে 0.1%। আর তোমার 1% হচ্ছে ডি। আই রিয়েলি গেস যে তুমি এটা আর ভুল করবে না। এখন চলে আসো অ্যান্টিবডির কার্যপদ্ধতি, কীভাবে অ্যান্টিবডি কাজ করে তুমি জাস্ট হেডলাইন মুখস্থ করবা। যেমন ফার্স্টে একটু স্তূপীকরণ বা এরকম দলা পাকায়, তারপরে এটা নিচের দিকে অধক্ষিপ্ত হয়, তারপরে হচ্ছে এটা প্রশমন করে, মানে যার সঙ্গে লাগছে ওইটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে, তারপরে নিউট্রালাইজ করার পরে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, ভেঙে ফেলে, মানে বিশ্লিষ্ট করে, ঠিক আছে। তাহলে স্টেপগুলো কি? সে স্তূপ করবে, মানে অ্যাগ্লুটিনেশন করবে, অধক্ষিপ্ত হবে, হওয়ার পরে ওটাকে নিউট্রালাইজ করবে, করে ওটাকে খণ্ড বিচ্ছিন্ন করে ফেলবে, বুঝছো, মানে বিশ্লিষ্টকরণ করবে। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, সেটার জন্য কি হবে? অপসোনাইজেশন, মানে জীবাণুকে চিনায় দেওয়ার যে কাজটা, সেই কাজটা এখানে করতেছে, এবং এদেরকে আমরা কি অপসোনিন নামেও ডাকতে পারি সেটা বলছে। বিশ্লিষ্টকরণ, এখানেও সেরকম ভাঙাভাঙির কাজ করবে। তারপর ভাইরাসকে প্রশমন করবে, তারপর কেমোটেক্সিসের মাধ্যমে হচ্ছে গিয়ে মানে নিউট্রোফিল, মনোসাইট এদেরকে ডাকাটাকির চেষ্টা করবে। তুমি জাস্ট স্টেপগুলোর নাম পড়বা, ঠিক আছে। মাস্ট কোষ, বেসোফিল এদেরকে সক্রিয় করবে। লাস্টে সংক্রমণের বিস্তার প্রতিরোধ, এগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না, ঠিক আছে। তারপরও আপু দাগাইছি শুধু একটু তোমাকে হেডলাইনগুলো মুখস্থ করার জন্য। এবং এই যে এখানে এই যে লাল হয়, গরম হয়, ফুলে যায়, তারপর ব্যথা হয়, বারবার এই প্রদাহের কথাটা বলা হচ্ছে। সংক্রমণের বিস্তার তুমি কেমনে টের পাবা সেটাই আর কি, লক্ষণ 4টা মৌলিক ও ধারাবাহিক বাহ্যিক লক্ষণ টের পাওয়া যায়, যেটা আমি তোমাকে সেই প্রদাহের মধ্যেই পড়ায় আসছি। এবার চলে আসো অ্যান্টিজেন ভার্সেস অ্যান্টিবডি। এটা হচ্ছে দেখো, অ্যান্টিজেন তোমাকে ক্লাসের শুরুতে বলছি, যাকে আমি চিনি না, যে বাইরে থেকে ঢুকছে, যে আমার জন্য ফরেন, সেই আমার জন্য অ্যান্টিজেন। আর আমি তাকে মারার জন্য বি কোষ থেকে যে অ্যান্টিবডি তৈরি করবো সেটাই তোমার অ্যান্টিবডি। তো দেখি কি বলছে। অ্যান্টিজেনটাকে প্যাথোজেন বলা হয়, যেটা বহিরাগত বস্তু। অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেন ঢুকার পরে সেটার এগেনস্টে প্রতিরোধী বস্তু, মানে যে প্রতিরোধ করার জন্য তৈরি হয়। তারপরে অ্যান্টিজেন হচ্ছে এটা একটা প্রোটিন হইতে পারে বা জটিল কার্বোহাইড্রেট হইতে পারে। ইউজুয়ালি অ্যান্টিবডি সব সময় প্রোটিন, মানে এখানে কার্বোহাইড্রেট হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে অ্যান্টিজেন এটা বলছে কি, লোহিত কণিকার প্লাজমা মেমব্রেনের উপরিতলে আটকায় থাকে, অথবা অনেক সময় দেহের তরলেও থাকতে পারে। আর অ্যান্টিবডি অলওয়েজ, এটা তোমাকে বলছি আমি, যে অ্যান্টিবডি সবসময় প্লাজমায় বা রক্তরসে ভাসে। এই জন্যই আমরা ওই যে কোভিডের রোগীর কাছ থেকে প্লাজমা এনে দিলেই আমি অ্যান্টিবডি পেয়ে গেছিলাম, কারণ অ্যান্টিবডি কোষের সঙ্গে লেগে থাকে না, অ্যান্টিবডি প্লাজমা বা রক্তরসে ভাসতে থাকে, ঠিক আছে। তারপরে আসো হচ্ছে গিয়ে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি উৎপন্ন হয়। অ্যান্টিবডির প্রভাবে তো অ্যান্টিজেন তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, উল্টা তো হইল না। তারপরে এরা অনাক্রম্যতাকে হচ্ছে গিয়ে উদ্দীপ্ত করে, ওরা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, এরা ধ্বংসাত্মক, এরা রক্ষাকারী। এগুলো তো আই গেস তুমি এমনি রিডিং করলেই বুঝবা, মুখস্থ করারও কিছু নাই। অ্যান্টিবডি ভার্সেস ইন্টারফেরন, এটা একটু পড়তে পারো। মনে আছে ওই ইন্টারফেরনের কথা? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে পাইছিলাম, ওই যে ফোন দিয়ে ইন্টারকমে জানাই দিছিল এখানে জীবাণু আছে, তাড়াতাড়ি করে কিছু গ্লাইকোপ্রোটিনের মাধ্যমে খাম দিয়ে চিঠি পাঠাইছিল, তাড়াতাড়ি তোমরা তোমাদের চারপাশে প্রতিরক্ষা গড়ে তুলো। ওই ফোন কলগুলা, ওই গ্লাইকোপ্রোটিনগুলা, ওরাই ছিল হচ্ছে আমার ইন্টারফেরন। তাহলে ওরা কি দ্রুত কাজ করবে, অ্যান্টিবডি তৈরি হয়ে যত টাইম লাগবে, তাহলে এটা মন্থর, এটা হচ্ছে দ্রুত। ইন্টারফেরন সবসময় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কাজ হয়। এখানে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস যে কোনো কিছু দিয়ে আক্রমণ হলে অ্যান্টিবডি তৈরি হতে পারে। একবার তৈরি হয়ে গেলে জিনিসটা দীর্ঘস্থায়ী। আর ইন্টারফেরন তুমি ফোন দিয়ে খবর পাঠাইছো একটুখানি, এরপর এটা নাই হয়ে যাবে, মানে খুবই স্বল্পস্থায়ী। তারপরে হচ্ছে গিয়ে এই অ্যান্টিবডি কাজ করে কোষের বাইরে, আর ইন্টারফেরনটা কোষের ভিতরে, মানে এক কোষ থেকে আরেক কোষে তাড়াতাড়ি খবর পাঠাইছো। কোষের বাইরে এই ইন্টারফেরনের কোনো ফাংশন নাই, বুঝছো? শেষ। আমরা আমাদের ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। ভ্যাকসিনেশন, এটার রোল কি? রোল যে কী জিনিস তোমাকে আমি একটু আগে বুঝায় ফেলছি। আসলে ভ্যাকসিনেশন না থাকলে আমরা অনেক বেশি আক্রান্ত হইতাম রোগে, তাই না? ভ্যাকসিনেশন থাকার কারণে তাও একটু আমরা আগে থেকে সতর্ক থাকতে পারি, একটু আগে থেকে আমরা ফিট থাকতে পারি, যে না আমার কাছে অস্ত্র বানানো আছে, তাই না? এই জিনিসটা প্রথম কে আবিষ্কার করছে? এই লোকটার নাম এডওয়ার্ড জেনার। ইউ হ্যাভ টু লার্ন হিজ নেম, কারণ ওনাকে আমরা বলবো ইমিউনোলজির
সূচনা বা আবিষ্কারক, হ্যাঁ, উনি হচ্ছে ইমিউনোলজির জনক, ওনাকে ফাদার অফ দ্য ইমিউনোলজি বলা হয়, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং উনি প্রথম কি করছে, গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করছে 1796 সালে। 1796 সালে ইমিউনোলজির সূচনা করে, ওনাকে আমরা ফাদার অফ ইমিউনোলজি বলতে পারি। ঠিক আছে, এরপর লুই পাস্তুর আসছে। লুই পাস্তুর এসে অ্যানথ্রাক্স রোগের টিকা দিছে 1881-তে, জলাতঙ্ক রোগের টিকা দিছে হচ্ছে গিয়ে 1885-তে। এগুলো সে তৈরি করছে, এগুলো একটু মুখস্থ করতে পারো। এখন পর্যন্ত হেপাটাইটিস বি, তারপর হচ্ছে কোভিড-19-এরও আমরা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছি। সো এগুলো একটা আমাদের অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা এখনও ব্যর্থ কোথায় কোথায়, আমরা এইডসের কোনো ভ্যাকসিন তৈরি করতে পারি নাই, আমরা হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন তৈরি করতে পারি নাই। ঠিক আছে, এগুলো আমাদের জন্য ব্যর্থতা। একটা আদর্শ ভ্যাকসিন কাকে বলবা, এটা এমসিকিউতে আসতেও পারে, বাট হ্যাঁ আসলে তুমি বুঝবা, মানে সব ভালো ভালো কথাগুলো হচ্ছে আদর্শ ভ্যাকসিন। মানে এটা খুবই সহজ হইতে হবে, মানে সহজলভ্য হইতে হবে, দাম কম হইতে হবে, স্টেবল হইতে হবে, নিরাপদ হইতে হবে, তারপর কোনো সাইড ইফেক্ট থাকা যাবে না, যেটা আসলে সম্ভব না, সব কিছুরই সাইড ইফেক্ট থাকে। তারপর আমরা আশা করতে তো কম আশা করবো না, তাই না? এই জন্য আমরা আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য হিসেবে আশা করি যে এটা কোনো সাইড ইফেক্ট যেন না হয়, তারপর এটা অল্প একটু দিলেই যেন কার্যকর হয়, তারপরে হচ্ছে গ্রহীতার জন্য যেন অক্ষতিকর হয়, যে নিচে তার যেন ক্ষতি না হয়, জীবাণুর জন্য ক্ষতিকর হোক, আমার জন্য যেন ক্ষতি না হয়, তারপর সারা জীবন যেন থাকে, দীর্ঘস্থায়ী যেন হয়, এগুলো হচ্ছে আমরা আশা করি আর কি, বুঝছো? তা খুব দ্রুত যেন সে অনাক্রম্যতা শুরু করতে পারে, এরকম কিছু অপশন দেওয়া আছে। এগুলা মাকে যদি ভ্যাকসিন দেই তাহলে যেন বাচ্চার মধ্যেও কাজ হয়ে যায়, মানে আমরা আসলে চাইতেছি অনেক কিছুই। এগুলো হচ্ছে তোমার একটা আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য, থাকুক না থাকুক এগুলো আমরা এক্সপেক্ট করি। এখন আসো ভ্যাকসিন কয় টাইপের আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে বলছিলাম মনে আছে, ভ্যাকসিনকে তো আস্থা জীবাণু তোমার বডিতে ঢুকাই দিলে তোমার তো রোগই হয়ে যাবে। তাহলে আমি তোমাকে দিচ্ছি কিন্তু তোমার রোগ হচ্ছে না কেন? কারণ আমাকে পিটাচ্ছি, হয় আমি পিটাইতে পিটাইতে ওকে মাইরেই ফেলছি। তাহলে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, আমি ওর শক্তি কমাই দিছি, মানে ওর হচ্ছে গিয়ে রোগ করার ক্ষমতা কমাই দিছি, তাহলে শক্তি হ্রাস ভ্যাকসিন। আমি ওর বিষটা বের করে নিয়ে আসছি, টক্সয়েড ভ্যাকসিন। আমি এটাকে ভেঙে একটা টুকরা দিছি, সাব ইউনিট ভ্যাকসিন। অথবা আমি 2-3টা রোগের জীবাণু থেকে টুকরা টুকরা করে এনে একসাথে মিলায়া একবারে দিছি, মানে ডিপিটি আছে না কিছু ভ্যাকসিন যেগুলো একটা টিকা দিলে 3-4টা রোগের এগেনস্টে কাজ করে, মানে এগুলোকে বলে কনজুগেট ভ্যাকসিন। ঠিক আছে, এই যে তারপরে আসে হচ্ছে ডিএনএ ভ্যাকসিন, মানে জীবাণুর ডিএনএটা এনে ঢুকাই দিছি, এটাই তোমার জন্য একটা ভ্যাকসিন। মানে আমার কথা হচ্ছে কোনো না কোনোভাবে আমি তোমাকে জীবাণু চিনাচ্ছি, কিন্তু আমি চাইতেছি না রোগটা তোমার হোক, উদ্দেশ্য হচ্ছে এটা। এই জন্য নানান রকম প্রকারভেদ আসছে। এগুলার এক্সাম্পল মানে কি পরিমাণ যে ভয়াবহ ইম্পর্টেন্ট, প্রত্যেকটার এক্সাম্পল মুখস্থ করতে হবে। মৃত টাইপের ভ্যাকসিন কী কী আছে, শক্তিহ্রাস অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কী আছে, ইংলিশ সহ পড়বা। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন কী, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কী, টক্সোয়েড কী, সাব ইউনিট কী, কনজুগেট কী, ডিএনএ ভ্যাকসিন কী, এক্সাম্পল মুখস্থ করতে হবে। এটার কোনো মানে কি বলবো, এটার মধ্যে কোনো মাফ নাই। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিনগুলো কোনটা কিসের এক্সাম্পল মুখস্থ করতে হবে। তোমাকে হেল্প করার জন্য আমি একটা স্লাইড পরে রাখছি, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে এই স্লাইডটা দেখো, কনজুগেট শুধু আছে ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এটার কথা বলা আছে। তারপর সাব ইউনিটের মধ্যে আছে এইচ দিয়ে আমরা মনে রাখবো, কেন? হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি বলে এটাকে, এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন, এটা সাব ইউনিট। টক্সোয়েড কী কী আছে? টিটেনাসের ভ্যাকসিন, ডিপথিরিয়ার ভ্যাকসিন, এগুলো হচ্ছে টক্সোয়েড ভ্যাকসিন। তারপরে আসো তোমার হচ্ছে কি এই যে শক্তিহ্রাস ভ্যাকসিন কী কী আছে, সেটা হচ্ছে মামিটা পানি খায়। মনে করো তোমার মামি পানি খাচ্ছে, তাহলে মামিটা পানি খায়, এটা কেমনে মনে রাখবো? মা দিয়ে হচ্ছে মামস, মি দিয়ে হচ্ছে মিজলস, মামিটা দিয়ে হচ্ছে টাইফয়েড, পানি খায় হচ্ছে পানি বসন্ত। মামিটা পানি খায়, মামস, মিজলস, মামিটা টাইফয়েড, পানি বসন্ত, এই 4টা হচ্ছে শক্তিহ্রাস। এর বাইরে যা থাকবে তা নিষ্ক্রিয়। তাহলে এতটুকু তো অন্তত তুমি শিখতে পারবা, তাই না? সো এটার সাথে তোমার বইয়ের এক্সাম্পলগুলো মিলিয়ে কিছু বাদ থাকলে সেটাও মুখস্থ করতে হবে। মানে মোট কথা হচ্ছে এটার এক্সাম্পল ছেড়ে যাওয়া যাবে না। ঠিক আছে, জাতীয় টিকাদান কর্মসূচি, কয়েকটা রোগের এগেনস্টে এখন আমরা টিকা পাই, এগুলো একটু লিখছে। এখানে একটা স্লাইড বাদ দিয়ে আসছিলাম, দেখো এই যে 5 রকমের যে ভ্যাকসিন আছে, মৃত, শক্তিহ্রাস, টক্সোয়েড, সাব ইউনিট, কনজুগেট, ডিএনএ, যেগুলো একটু আগে তোমাকে পড়াইলাম। 5 প্রকার লিখছে, কিন্তু ভিতরে আবার 1 2 3 4 5 6 রকম দিচ্ছে। আচ্ছা, 5 প্রকার এটা এইভাবে দেখার দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে দেখো নিষ্ক্রিয় জীবাণু থেকে কালচার করে, জীবাণুর বিষাক্ত পদার্থ থেকে তৈরি, সামান্য অংশ নিয়ে তৈরি, 2টা ভিন্ন উপাদান নিয়ে তৈরি, রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে তৈরি। প্রত্যেকটা আপু তোমাকে একটু আগে এক্সপ্লেইন করলাম না কোনটা কেমনে কেমনে তৈরি হচ্ছে, তাও একটা স্লাইড দিয়ে দিলাম, চাইলে তুমি নিজেও রিডিং করে দেখতে পারো। আচ্ছা, এখন চলে আসো ভ্যাকসিনেশন। এই যে ডাক্তার এডওয়ার্ড জেনার, ওনার কথা বারবার বলা হচ্ছে, উনি হচ্ছে গিয়ে তোমার সর্বপ্রথম গুটি বসন্ত তৈরি করছিল, আবারও এই কথাগুলো বলা হচ্ছে।
যাই হোক, পরবর্তীতে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন যে আমরা উৎপন্ন করতে পারছি, এটা একটা সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, এটা মনে রাখতে পারো, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। এটা আমাদের জন্য একটা সাফল্য, এবং অ্যাট দ্য সেম টাইম আবারও বলছে এইডসেরটা আবিষ্কার হয় না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। এরপরে বাকি জিনিসপত্রগুলো একটু রিডিং দিবা। দুইভাবে অ্যান্টিবডি তৈরি হতে পারে, অসুস্থ হলে ভ্যাকসিন নিলে, ওই যে মনে আছে অ্যান্টিবডি তৈরির জন্য সক্রিয় অক্রিয়। অসুস্থ হইলে তুমি মানে প্র্যাকটিক্যালি অসুস্থ হয়েছে, সক্রিয় অক্রিয় ব্যাপার না, সক্রিয়রই দুটা টাইপ ছিল, প্রাকৃতিক কৃত্রিম ছিল না। অসুস্থ হইলে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হতে পারে, সেটা হচ্ছে তোমার প্রাকৃতিক। আর তুমি যদি ভ্যাকসিন নাও তাহলে সেটা হচ্ছে কৃত্রিম, কৃত্রিম কিন্তু সক্রিয়, কারণ তুমি কষ্ট করছো। এগুলো একটু বলা আছে, দুইভাবে অ্যান্টিবডি তৈরি হতে পারে। তারপরে হচ্ছে ভ্যাকসিন, কিছু কিছু ভ্যাকসিন আছে মিশ্র ভ্যাকসিন, মিক্সড ভ্যাকসিন, হ্যাঁ, একসঙ্গে অনেকগুলোর উপর কাজ করে, যেমন MMR, মিজলস, মামস, রুবেলা, এরকম আরও কতগুলো আছে। একটা স্লাইড দেওয়া আছে, দ্বারা দেখাই। এই যে এখানেও আছে কিছু, যে দেখো ডিপিটি, ডিপথেরিয়া পারটুসিস টিটানাস, তারপরে MMR, মিজলস, হ্যাঁ, এগুলা দেখো। পরে একটা স্লাইড দেওয়া থাকার কথা, দ্বারা একটু চেক করি। এই যে এখানে দেখো একাধিক মানে হচ্ছে তোমার টিকা একসঙ্গে, একটা টিকার মাধ্যমে একাধিক রোগের এগেনস্টে কীভাবে প্রোটেকশন পাওয়া যায়, এরকম কিছু কিছু টিকার নাম দেওয়া আছে। এগুলোকে আমরা কম্বাইন্ড টিকা বা সংযুক্ত টিকা বা যৌথ টিকা বলতে পারি। সো তোমাকে যদি জানতে চাই কম্বাইন্ড ভ্যাকসিনের এক্সাম্পল কি, এই কয়টা ভ্যাকসিনের নাম তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা আমরা একটু মাজেদা ম্যাডামের বই থেকে অ্যাড করে দিছি, যেন তোমার হচ্ছে ওই বইটা আর হাতে নিয়ে পড়তে না হয়। এবার চলে আসো, আগের একটা স্লাইড বাদ দিয়ে গেলাম, এই যে বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটা বলছি তাই না? এই স্লাইডটা শুধু বাকি আছে। আচ্ছা, এখানে দেখো 6টা রোগের এগেনস্টে এখানকার ভ্যাকসিনেশন প্রোগ্রামটা দিছে, যদিও এটা এখন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে আরও আপডেটেড, আরও 4টা রোগ অ্যাড করা হয়েছে। তো তুমি তোমার বইয়েতে আপাতত পড়ো, ওরা যে 6টা রোগের কথা বলছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও এবং হাম, ঠিক আছে? তারপরে হচ্ছে এই রোগগুলোকে প্রতিহত করার জন্য শিশুদেরকে এগুলো দেওয়া হচ্ছে BCG, DTT, PT, TT, OPV, OVP লেখছে কেন, আচ্ছা যাই হোক, এটা OPV হবে আর কি, হ্যাঁ, ওরাল পোলিও ভ্যাকসিন, OPV। তারপরে মিজল, মামস, এগুলোর কথা বলা আছে। কোন সময়ে কোনটা দেয় তুমি যদি এটা মুখস্থ করতে পারো খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো। আর যদি মুখস্থ করতে কষ্ট হয় তাও আসলে তোমাকে এই ক্ষেত্রে ছাড় দেওয়াটা কঠিন, কারণ প্রশ্ন তো আসলে ডাক্তাররা করবে, ওনারা এটা দেখলে খুশি হয়ে যাবে। এই চার্টটা তো আমাদের মানে একদম ডেইলি ইউজ করার মতো চার্ট, ডে টু ডে চার্ট। এবং তোমরাও যদি প্র্যাকটিক্যালি নিজের কোনো ছোটো ভাই বোন থাকে, অবশ্যই এই ভ্যাকসিনগুলো বা ভাই বোন থাকলো বা কাজিন থাকলে এই জিনিসগুলো একটু জানা দরকার, হ্যাঁ। একটু সহজ করে দেয় আপু, এভাবে মনে রাখবা, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, গ্যাপ কত করে বলো তো? 4 সপ্তাহ করে গ্যাপ, তাই না? তাহলে 6 সপ্তাহে, 10 সপ্তাহে, 14 সপ্তাহে, এই যে এই তিনটা হচ্ছে তোমার সেম ভ্যাকসিন। দেখো, DPT ডোজ 1, DPT ডোজ 2, DPT ডোজ 3, OPV ডোজ 1, OPV ডোজ 2, OPV ডোজ 3। তারপর দেখো হেপাটাইটিস বি ডোজ 1, হেপাটাইটিস বি ডোজ 2, হেপাটাইটিস বি ডোজ 3। সো তোমার জন্য কিন্তু ইজি হয়ে গেল, সপ্তাহগুলো আগে শিখো, 6, 10, 14, 3 টাইপের ভ্যাকসিন দিচ্ছি, 1 2 3, ডোজ 1 2 3, ঠিক আছে? এখন তাহলে তার আগে কি ছিল, জন্মের পর থেকে 1 মাসের মধ্যে, সেটা হচ্ছে BCG ভ্যাকসিন দিতে হবে, OPVর একটা 0 ডোজ আছে সেটা দিতে হবে। তাহলে একদম শুরুতে জন্মের সময় দিতে পারো, বা জন্ম থেকে শুরু করে 1 মাসের মধ্যে দিতে হবে, সেটা হচ্ছে কি BCG ভ্যাকসিন আর OPV 0। এরপর শুরু হবে তোমার সপ্তাহ ওয়াইজ, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, 3টা ভ্যাকসিন আছে, এগুলো ডোজ 1, ডোজ 2, ডোজ 3, ঠিক আছে? এরপর চলে আসো, এবার বড় হয়ে যাবে, 9 মাস বয়সে দিবা মিজলস ভ্যাকসিন, এবং 16 থেকে 24 মাস মানে হচ্ছে তোমার 1.5 থেকে 2 বছরের টাইমে ওই DPTর একটা বুস্টার অ্যাড করছে, আর OPVর বুস্টার। হোয়াট ইজ বুস্টার? বুস্টার ডোজ হচ্ছে তুমি একটা জিনিসের ডোজ কমপ্লিট করা শেষ, নির্দিষ্ট সময় গ্যাপে তুমি ওইটা আবার তোমার বডিকে স্মরণ করায় দেওয়ার জন্য যে ডোজ নাও। আমাদের কোভিডের ভ্যাকসিনের বুস্টার ডোজ আসছিল না, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তারপরে কি বুস্টার ডোজ। তাহলে মানে কি কিছুদিন পরে তোমাকে আবার মনে করায় দেওয়া, এই তুমি কিন্তু জীবনটা খেয়াল রাখো, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? তাহলে এটাও আমরা DPT আর OPV এই 2টা ডোজ ওদেরকে দিতে পারি। 5-6 বছর হইলে তখন আবার DT, এবং 10 থেকে 16 বছর বয়সে TT, মানে টিটানাসের ভ্যাকসিন তাকে অনেকবার করে দেওয়া হচ্ছে, কারণ এটা খুবই ভাইটাল একটা জিনিস, স্পেশালি মেয়েদের জন্য টিটানাসের ভ্যাকসিন নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এবার চলে আসলাম পরের পেজে, এটা আমরা পড়ে ফেলছি। বুস্টার ডোজ, যে তোমাকে একটু আগে বলছিলাম হোয়াট ইজ বুস্টার ডোজ, নির্দিষ্ট সময় অন্তর অন্তর আবার মনে করানোর জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটাই বুস্টার ডোজ। তারপর ওরা প্রত্যেকটা টিকার একটু নামধাম বলছে, কোন বিজ্ঞানী সেটা দিছে, পারলে একটু এগুলো মুখস্থ করবা, নাহলে শুধু নামধামই দেখবা, পোলিও, BCG টিকা, DPT টিকা, তারপরে হচ্ছে আর কোনোটা এক্সপ্লেইন করা নাই আসলে, হ্যাঁ। তারপর সরাসরি স্মৃতিকোষের ভূমিকা চলে গেছে, এটা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট টপিক।
আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে স্মৃতিকোষ। যেই স্মৃতিকোষ সম্পর্কে আমরা অনেক আগে গল্প করে ফেলছি, ওই যে মেমোরি সেল, ওই যে আমার বি লিম্ফোসাইট, আমার টি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করুক কিংবা টি লিম্ফোসাইট সরাসরি মারামারি করতে যাক, যে যেটাই করতে যাক, আগে একটা নিজের ক্লোন তৈরি করবে, আগে একটা নিজের মেমোরি সেল তৈরি করবে। এটাই আসলে স্মৃতিকোষ, বুঝছো? স্মৃতি সংরক্ষণ এবং যথাসময়ে তা ব্যবহার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুনর্ব্যবহার করতে পারতে হবে, ক্লান্তিবিহীনভাবে ওরা কাজ করে যায়, এরকম কথাবার্তা লেখা আছে, বুঝছো, রচনার মতো। কিন্তু তোমার এমসিকিউ কি? স্মৃতিকোষ হচ্ছে লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেত রক্তকণিকা। তোমার জন্য কি এই ঘটনা এখন আর নতুন? এই শব্দ তোমার জন্য নতুন? অলরেডি তোমার একেবারে মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা যে এই লিম্ফোসাইট দুই ধরনের, বলছে কি মেমোরি কেস চিন্তা করে। নর্মালি কিন্তু লিম্ফোসাইট 3 রকম, বি, টি আর ন্যাচারাল কিলার, কিন্তু ইন সেন্স অফ স্মৃতিকোষ সেক্ষেত্রে শুধু দুইজনের কথাই বলা ছিল, টি কোষ আর বি কোষ। এরা সবাই হচ্ছে গিয়ে প্রতিরক্ষার জন্য একদম সক্রিয়ভাবে কাজ করে। একজন সরাসরি নিজে মারামারি করতে যায়, আরেকজন অ্যান্টিবডি তৈরি করে জীবনকে মারতে যায়। যে বি কোষ অ্যান্টিবডি তৈরি করে আর টি হচ্ছে সরাসরি জীবনকে আক্রমণ করে। এগুলোর মাধ্যমে সে হচ্ছে গিয়ে মারামারি করতে যাওয়ার আগে নিজে একটা স্টেম কোষ থেকে নিজের একটা কী করে, একটা ক্লোন তৈরি করে রেখে দিয়ে যায়। ঠিক আছে? স্মৃতিকোষ, এই যে মেমোরি টি সেল, মেমোরি বি সেল, এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওরা অনুক্রমতা তৈরি করার চেষ্টা করে। ওরা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। আগেই বলছিলাম অর্জিত প্রতিরক্ষার কম্পোনেন্টই হচ্ছে 3টা, বি কোষ, টি কোষ, ওদের মেমোরি, তাই না? মনে আছে ওই ছকের মধ্যে নিচে ডান একদম এই পাশে ছিল, কর্নারে ছিল। আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছে প্রাইমারি সারা, সেকেন্ডারি সারা, এটা একটু তোমার কাছে নতুন মনে হতে পারে। প্রাইমারি সারা হচ্ছে প্রথমবার তোমার বডিতে যখন রোগ হয়, তোমার বডি সেটার এগেনস্টে মারামারি চেষ্টা করে নিজে থেকে, সেটা হচ্ছে প্রাইমারি সারা, প্রাইমারি রেসপন্স। প্রাইমারি রেসপন্সের ফলে তোমার বডিতে মেমোরি সেল তৈরি হয়। এরপরে যখন আবার রোগটা হয়, মানে জীবাণুটা ঢুকে, তখন এটাকে বলে সেকেন্ডারি রেসপন্স। মানে এখন আর সময় লাগবে না, কারণ মেমোরি সেল তৈরি করা আছে, ধিপধাপ মারামারি চলবে, বুঝছো? এটা হচ্ছে সেকেন্ডারি সারা, দ্বিতীয়বার যখন হয়। এটা খুব দ্রুততর হয়, তাড়াহুড়া করে হয়, কারণ আমার আগে একবার প্রিপারেশন নেওয়া আছে। ঠিক আছে? তারপর যেটা বলছে, দ্বিতীয়বার কোনো জীবাণু প্রবেশ ঘটলে স্মৃতি টি কোষ আর স্বাভাবিক না থেকে অতি দ্রুত বিপুল সংখ্যক টি লিম্ফোসাইট তৈরি করে জীবাণু ধ্বংসের জন্য ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে স্মৃতি বি কোষ কী করে? সারা জীবন অতন্দ্রী প্রহরীর মতো সতর্ক থাকে। হঠাৎ করে জীবাণু আসলে সে প্রচুর অ্যান্টিবডি তৈরি করে, তারপর ওই বোমের মতো ছুঁড়ে ফেলে ফেলে মারার চেষ্টা করে। রচনার মতো লিখে রাখছে না বলো? থিম তো আমার তোমাকে সেই কবেই পড়ানো শেষ। দেখি এই কোশ্চেনটার উত্তর পারো কি না। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করে? কি মনে হয়? এডওয়ার্ড জেনার? উনি কিন্তু ছিল গুটি বসন্ত, উনি প্রথম তৈরি করছে। ওনাকে আমরা ফাদার অফ ইমিউনোলজি বলবো, কিন্তু উনি কিন্তু জলাতঙ্ক করে নাই। জলাতঙ্ক করছে লুই পাস্তুর, খুব সম্ভবত 1885, ইফ আই এম নট রং। এখন আমি রং কি রং না সেটা এখানে দেখা যাবে। এই যে জলাতঙ্ক ভ্যাকসিন 1885। তাহলে এই স্লাইডটা তোমাকে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারের সকল আবিষ্কার এবং আবিষ্কারকের জন্য। এটা শুধু এই আজমল স্যারের বই থেকে না, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, সবার বই থেকে একটু কম্বিনেশন করা হয়েছে। সো অনেক কিছু তোমার কাছে নতুন মনে হবে। যাদের পক্ষে সম্ভব তারা এই স্লাইডটা একটু পড়ে ফেলবা, যাদের পক্ষে সম্ভব না তারাও কী কী পড়বা শুনো। গুটি বসন্তটা অবশ্যই মুখস্থ করতে হবে, জলাতঙ্ক ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এই দুইটা ভুল করা যাবেই না, ভুল করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? কলেরা ভ্যাকসিনটাও পড়বা, এটা লুই পাস্তুর দিছে, হ্যাঁ, ওনার নামটা একটু পড়বা। এরপর আমি চলে যাচ্ছি লাস্ট স্লাইড আজকের ক্লাসের, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সকল সংখ্যা একসঙ্গে করে দেওয়া আছে। যদি সম্ভব হয় একটু দেখবা, নতুন কিছু তথ্য থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি তোমার পড়া সংখ্যাগুলো এখান থেকে একটু আবার রিক্যাপ করবা। কমপ্লিমেন্ট সিস্টেম, 20টা প্রোটিন, এটা আমরা জানতাম, কিন্তু 10% প্রোটিন এটা আমরা জানতাম না। তার মানে এটা অন্য রাইটারের বই থেকে আসছে, তুমি পারলে একটু শিখে নিবা। তারপরে হচ্ছে গিয়ে নিউট্রোফিলের সংখ্যা 100 বিলিয়ন, 10,000 কোটি তৈরি হতে পারে প্রতিদিন। দেহের স্বাভাবিক তাপমাত্রা বলছে এক এক জায়গায় এক এক রকম। আমরা মনে আছে কি না 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পড়ছিলাম, কোথায় বলো তো? রক্ত চ্যাপ্টারে পড়ছিলাম। এখানে একটু ডিফারেন্ট আছে, পারলে পড়ো, না পারলে স্কিপ করো, কোনো সমস্যা নাই। ফ্যাগোসাইট একটা ব্যাকটেরিয়াম ভক্ষণ করতে পারে, সময় লাগে 0.01 সেকেন্ড। তারপর ম্যাক্রোফেজ মাত্র 4% থাকে। অন্য রাইটারের বই অন্যরকম আছে, পড়তে পারলে পড়বা, না পড়তে পারলে প্যানিক করার কিছু নাই। তারপর এটার ব্যাস আমরা 60 থেকে 80 পড়ে আসছিলাম, 100টা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এরকম তথ্য পড়ছি। নিউট্রোফিল 60 থেকে 70% পড়ে সংখ্যা আমরা আজমল স্যারের বইয়ে পড়ছি, আলিম একটু কম বলছে, আলিম স্যার কম বলছে। আচ্ছা, নিউট্রোফিলের ব্যাস এটা আমরা আগেই পড়ছি, 12 থেকে 15, 3 থেকে 20টা ব্যাকটেরিয়া মারে। মানে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ সংখ্যাগুলোকে একটু আবার রিক্যাপ করা হয়েছে। কিছু তোমার পরিচিত, কিছু তোমার অপরিচিত হতে পারে, তুমি যতটুকু পারো মুখস্থ করার চেষ্টা করবা। ঠিক আছে? এই যে 50 থেকে 70টা কিলো ডালটন, 3টা ডাইসালফাইড বন্ড, 23 কিলো ডালটন, এদের সংখ্যাগুলা, এটা যে কি ভয়ানক ইম্পর্টেন্ট রে বাবা। 75, 15, 5 থেকে 10, 1.1 কে ই, এটা দুর্লভ, বারবার বলতেছে এগুলা।
এগুলো অবশ্যই ভুল করার কোনো সুযোগ নেই। সো আমাদের আজকের লেকচার এখানেই শেষ। আপু জানি না বেশি সময় নিয়ে ফেলছি কিনা, বাট আমি চেষ্টা করছি আসলে প্রত্যেকটা জিনিস ধরে 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 ইন ডিটেইলিং করার। আবার ইন ডিটেইলিং ছাড়াও কেউ যদি শর্টকাট শিখতে চাও তার জন্য ভিতরে অনেকগুলো মেমোরি স্লাইড দেওয়া আছে কীভাবে মুখস্থ করা লাগবে হচ্ছে ছন্দ দিয়ে। তুমি চাইলে সেই ছন্দগুলো ইউজ করতে পারো। তবে সবচেয়ে ওয়াইজ যেটা আপু মনে করি, প্লিজ ক্লাসটা দরকার হলে আবার শুনো, তুমি বুঝে জিনিসটা পড়ো, তারপর লাগলে তাড়াহুড়া করে অ্যান্সার করার জন্য একটু ছন্দটা মাথায় রাখতে পারো, দ্যাটস আপ টু ইউ। কিন্তু প্লিজ জিনিসটা বুঝো, ঠিক আছে? তাহলে যখন তুমি ইনশাল্লাহ মেডিকেলে চলে আসবা, যখন তোমাকে ইমিউনোলজির ক্লাস করানো হবে, তখন ইনশাল্লাহ আপুর কথা মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি আগেই পড়ে ফেলছি। যাই হোক, বেস্ট অফ লাক টু অল অফ ইউ, অ্যান্ড আই রিয়েলি এক্সপেক্ট যে তোমরা সবাই ডাক্তার কমিউনিটিতে চলে আসবা এবং সেদিন তোমাদের এই জিনিসটা কাজে লাগুক। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।